নমস্কার, আজকের হল্লা বলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কামাক স্ট্রিটে যে ছবিটা আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম, তার এটা নিয়ে দেখুন বহু তর্ক বিতর্ক থাকবে। তৃণমূল যারা সমর্থক রয়েছেন বা কামাক স্ট্রিটের যারা অফিস স্টাফ রয়েছেন, ইভেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা অনেক কথা বলবেন, অনেক তাদের অবস্থান তারা পরিষ্কার করবার চেষ্টা করবেন, অনেক রকম রুলস রেগুলেশনের কথা বলবেন। আমরা সব মানছি যে এগুলো হয়তো পরবর্তীকালে আইনি প্রক্রিয়াতে আইনি রাস্তায় গিয়ে তার এই সমস্যার সমাধান হতে পারে। আমরা আশা রাখি, বিশ্বাস রাখি আইনি ব্যবস্থার উপর, বিচার ব্যবস্থার উপরে। এবং আগামীকাল হাইকোর্টে যাওয়া হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম স্পষ্ট একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। কিন্তু যেটা আমরা দেখলাম এই ছবিতে, ইভেন পাশে আপনাদেরকে আমি দেখাচ্ছিও, যে কর্তব্যরত পুলিশ কর্মীরা যারা উর্দি পড়ে রয়েছে তাদের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি, কিলচড়, ঘুষি এটা চলতে থাকলো। তৃণমূল কর্মী সমর্থকেরা তারা আটকানোর চেষ্টা করলেন, অফিস স্টাফরা তাদের আটকানোর চেষ্টা করলেন, এবং এরপর কিন্তু পুলিশ তার কাজে বাধা দেওয়ার জন্য, আমি অন্ততপক্ষে যখন অনুষ্ঠান করছি তখনও পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে। আমরা বিস্তারিত আরও জানবো। একেবারে সরাসরি আপনাদেরকে হল্লা বলের প্রথম অর্ধেই আমি নিয়ে যেতে চাইব কামাক স্ট্রিট চত্বরে, যেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিক্রান্ত রায়। বিক্রান্তের কাছে যাব। বিক্রান্ত, এখন এই মুহূর্তে কি পরিস্থিতি? আমরা এই মুহূর্তে তোমার স্ক্রিন শেয়ার করছি হল্লা বলে। গেস্টরাও রয়েছেন, তারাও জানতে চান, সঙ্গে রাজ্যের মানুষ জানতে চান এখন এই মুহূর্তে কামাক স্ট্রিটের কি অবস্থা, কি পরিস্থিতি। সঙ্গে তোমার কাছ থেকে জানতে চাইব, গ্রেপ্তারির সংখ্যা কি আরও বাড়লো? একেবারে দেবাশিস দা, তোমাকে এবং আমাদের সকল গেস্টদের ছবিটা দেখাবো। কামাক স্ট্রিটে এই মুহূর্তে যে অফিস, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অফিসের ভেতর কিন্তু, ভেতরের যে অংশ সেখানে কিন্তু পুলিশের একেবারে কড়া ঘেরাটোপ রয়েছে। একাধিক উচ্চপদস্থ আধিকারিক যেমন রয়েছেন, একাধিক ডিসি, আইপিএস পদমর্যাদা আধিকারিকরা রয়েছেন, তেমন মহিলা পুলিশ কর্মী, র্যাফ, টিয়ার গ্যাসের শেল, সমস্ত কিন্তু এই কামাক স্ট্রিটের যে অফিস, সেই অফিসের ভেতরে বাউন্ডারি গেটের ভেতরে কিন্তু মোতায়েন রয়েছে পুলিশজন। এবং এই যে সূত্রপাত কি, এই যে এখানে একটি কিন্তু এই যে কামাক স্ট্রিটের অফিস, তার বাইরে একটি ব্যানার ছিল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটা ব্যানার ছিল। সেই ব্যানার নিয়ে কিন্তু সমস্ত সমস্যার সূত্রপাত। এই ব্যানার খোলা নিয়েই যেটা জানা যাচ্ছে, কলকাতা পৌরসভার পক্ষ থেকে কিন্তু এই ব্যানার খুলতে আসে কলকাতা পুলিশের সহযোগিতা নিয়ে, এবং তারপরেই কিন্তু এখানে দেখা যায় যে একটা বচসা চলে, নির্দেশনামা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশরা, তারা আধিকারিকরা একদিকে যেমন ভেতরে ঢোকেন, এবং যখন এই সময় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা, তার বাড়িতে যখন পুলিশের এই অভিযান চলছে, শেক্সপিয়ার থানা, লালবাজার, যখন এই অভিযান চলছে, তখন তার পাশে যারা তৃণমূল কর্মী তারাও কিন্তু একেবারে কামাক স্ট্রিটের অফিসের বাইরে এসে জড়ো হন, একদম দেখা যায়, এবং তারা বারবার বিক্ষোভ দেখাতে থাকেন। এই তল্লাশি অভিযান, তদন্ত অভিযানের প্রতিবাদ করতে থাকেন, বিরোধিতা করতে থাকেন, স্লোগানিং করতে থাকেন, শাউটিং করতে থাকেন। প্রচুর পুলিশ তখন বাইরেও মোতায়েন করা হয় এই যে কামাক স্ট্রিটের যে রাস্তা, এই রাস্তার উপরে, এবং একেবারে রাস্তা কিন্তু কার্যত অবরুদ্ধ হয়ে গেছিল। এবং একটা সময় দাঁড়িয়ে, তারপর এখানে দাঁড়িয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে এই যে রাস্তা, একেবারে গুরুত্বপূর্ণ রাস্তা, সামনেই পার্ক স্ট্রিট, তার যে রাস্তা, সেখানে যাতে যানজট তৈরি না হয় সেই কারণে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে একেবারে কড়া ব্যবস্থা রাখা হচ্ছে। চেষ্টা করব এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখানোর, যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা একেবারে একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে তল্লাশি অভিযান চলছে, এবং অপরদিকে ঠিক এই যে একদিকে যেমন তল্লাশি অভিযান চলছে, অপরদিকে পুলিশের তারা তৃণমূল কর্মীরা তারা এখানে প্রতিবাদ দেখাচ্ছেন, মহিলা কর্মীরা, এবং তারা বারবার দেখাচ্ছেন। এখানে আপনি কি আইনজীবী, কি ঘটনা ঘটেছে, কি বিষয় এখনো অবধি আপনি কি ভেতরে গেছিলেন, কি জানতে পারছেন? ঘটনা এটাই ঘটেছে যে পশ্চিমবাংলায় ভারতের সংবিধান যে অধিকার দিয়েছে যে প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে, এই ধারাটাকে বিজেপি আসার পর ভেঙে দিয়েছে। কি অভিযোগে কলকাতা পুলিশ এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পার্টি অফিসের ভেতর প্রবেশ করছে? এই মুহূর্তে কি অবস্থা রয়েছে? আপনি একজন আইনজীবী হিসাবে আপনি কি ভেতরে গেছিলেন, কি দেখলেন? আমি ভেতরে যাওয়ার চেষ্টা করলাম, পুলিশ বের করে দিল মেরে। ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। দেখুন, আই লাভ হলদিরামের বোর্ড একই রেশিওতে আছে, এইটা থাকবে।
সামনের ফুটপাতের দোকানগুলো থাকবে, কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 7 তলায় বোর্ডটা থাকবে না। এটাই পশ্চিমবঙ্গ সরকারের নীতি। পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশ আইপিসি বিএনএসএস ধরে এখন চলছে না, কনস্টিটিউশন থেকে চলছে না, তারা আরএসএস এর কথাই চলছে, তারা বিজেপির কথাই চলছে। তার প্রকৃষ্ট উদাহরণ এটা যে ফুটপাতের বিক্রান্ত আরেকটা জায়গায় একটু জিজ্ঞেস করো। বিক্রান্ত, আমার দ্বিতীয় প্রশ্ন, এখন এই মুহূর্তে ক্যামাক স্ট্রিটের বিল্ডিং এর মধ্যে কলকাতা পুলিশ আছে কিনা? একদম স্পেসিফিক তোমাকে এই প্রশ্ন, বিল্ডিং এর মধ্যে আর কারা কারা রয়েছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন কোথায় রয়েছেন? দেখো, কলকাতা পুলিশ, আমি আবার একেবারে যেমন তোমাকে ইনফরমেশন দেবো তার পাশাপাশি ছবি দেখাবো। ক্যামাক স্ট্রিটের এই যে বিল্ডিং, এই মুহূর্তে ক্যামেরা পার্সন দেখাচ্ছে, বিল্ডিংয়ের ভেতর পুলিশ মোতায়েন রয়েছে। রাস্তায় এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুরোপুরিভাবে যাতে কোনো রকমভাবে যানজট সৃষ্টি না হয় সেদিকে রয়েছেন। অপরদিকে আমি রাস্তার অপর প্রান্তে যাওয়ার চেষ্টা করব যখন, এবং সেই সময় রাস্তার অপর প্রান্তে গিয়ে ভেতরের ছবিটা দেখানোর চেষ্টা করব। অর্থাৎ যে পুলিশ এই মুহূর্তে যে ক্যামাক স্ট্রিটের অফিস, সেই অফিস কিন্তু এখানে, সেই অফিসের ভেতর পুলিশের যে অভিযান চলছে সেইখানে ভেতরে এই মুহূর্তে দাঁড়িয়ে একাধিক পুলিশ আধিকারিক, র্যাব তারা মোতায়েন রয়েছে। এবং এই যে ব্যানার খোলা, সেই ব্যানার খোলাকে কেন্দ্র করে আজকে এই ধরনের একেবারে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস ক্যামাক স্ট্রিটে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে এই ধরনের চিত্র। এবং দেখতে পাচ্ছ এই যে বাউন্ডারি গেটের ভেতরে একাধিক পুলিশের আধিকারিকরা রয়েছে, পুলিশের র্যাব মোতায়েন রয়েছে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে আরম্ভ করে কলকাতা পৌরসভার আধিকারিকরা, যেমনটা জানা যাচ্ছে। আমাকে বিক্রান্ত, তুমি দেখিয়েছো রাস্তার দুপাশে প্রচুর পুলিশ রয়েছে, অফিসের সামনে পুলিশ রয়েছে। আমি জানতে চাইছি যে অফিসের ভেতরে পুলিশ ইনভেস্টিগেশন চলছে কিনা, এক। দ্বিতীয়ত, একজন অভিযোগ করছিলেন যে এই বিল্ডিংয়ে অনেক রকমের ব্যানার, বিলবোর্ড রয়েছে, পোস্টার রয়েছে। তুমি একটু দেখাও আমাদের চিত্র সাংবাদিককে দিয়ে যে এই ক্যামাক স্ট্রিটের বিল্ডিংটা কত স্টোরের বিল্ডিং, এবং পুরো বিল্ডিংয়ের ওপরে বড় করে তৃণমূলের যে ব্যানার দেওয়ার কথা ওনারা বলছেন, সেটা কোথায় দেওয়া ছিল, এবং এটা নিয়ে কী ধরনের আপত্তি ছিল, কে আপত্তি জানিয়েছিল, কারা জানিয়েছিল, বিস্তারিত একটু জানাও। দেখো দেবাশিস, এখন অবধি যেটা জানা যাচ্ছে, কলকাতা পুলিশের আধিকারিকরা যেমন এই ক্যামাক স্ট্রিটের অফিসের চত্বরে রয়েছেন, তার পাশাপাশি অফিসের ভেতরে অর্থাৎ বিল্ডিংয়ের ভেতর প্রবেশ করেছেন। এরপর একটা ছবি দেখাবো, যে ছবি নিয়ে আপত্তি বা যে বিষয়টা তুমি জানতে চাইলে, এই যে ক্যামাক স্ট্রিটের যে বিল্ডিং, একেবারে নিচতলা একটা বহুজাতিক সংস্থার খাদ্য বিপণনী একটি দোকান রয়েছে, খাদ্য বিপণনী সংস্থা রয়েছে। তার ওপরে মোট G+7 দেখা যাচ্ছে, G+6 বা G+7 এই 7 তলা বহুতল, এবং এই বহুতলের গায়ে একাধিক বহুজাতিক সংস্থার অ্যাড সেটা জলজল করছে। এবং আমার ক্যামেরা পার্সন এই যে ছবিটা দেখাচ্ছে, এই যে লম্বা করে যেখানে দেখা যাচ্ছে যে এই যে পিলার রয়েছে, এই পিলারের ওপরে একেবারে ওপর থেকে একদম একতলা অবধি লম্বা করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যানার ছিল, যে ব্যানারকে কেন্দ্র করে আপত্তি। বিক্রান্ত, আমার তোমার কাছে আরেকটা প্রশ্ন রয়েছে। যেখানে তুমি বলছো G+7, এই অ্যাপার্টমেন্টে একাধিক সংস্থা রয়েছে, বহুজাতিক খাদ্য প্রস্তুতকারী সংস্থা, বিপণন সংস্থা, তুমি সেটাও বললে রয়েছে, তাহলে 7 তলা থেকে 1 তলা পর্যন্ত লম্বা করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যানার থাকলো কি করে? দেখো দেবাশিস দা, তোমাকে ছবিটা আরেকবার দেখাই, তাহলে বোঝা যাবে যে তুমি যে প্রশ্নটা করছো, এই যে বহুজাতিক সংস্থা, বহুজাতিক যে একাধিক সংস্থা, তার যে অ্যাডটা রয়েছে সেটার রমস্যটা রয়েছে একতলায়। অর্থাৎ যে দুটি কোম্পানির অ্যাড আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যে দুটো ছবি দেখা যাচ্ছে, যে এখানে তারা কিন্তু অ্যাড রয়েছে একতলায়। বাকি যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের পুরোটা কিন্তু অ্যাড, কোনো রকমভাবে কোনো সংস্থার অ্যাড বা কিছু দেওয়া নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়েই একদম লম্বা করে, একদম 6 তলা থেকে একদম 1 তলা অবধি একটা লম্বা করে অল ইন্ডিয়া তৃণমূল
কংগ্রেসের একটি ব্যানার বা ফেস্টুন ছিল এবং সেই ব্যানার বা ফেস্টুনকে নিয়েই যত সমস্যা বা যত আপত্তি যেটা জানা যাচ্ছে পৌরসভা সূত্রে, এবং সেই ব্যানার বা সেই ফেস্টুন খোলার জন্যই কলকাতা পৌরসভার যারা আধিকারিক তারা আসেন, কলকাতা পুলিশের আধিকারিকরা আসেন তাদেরকে সহযোগিতা নিয়ে, এবং তারপরে সন্ধ্যাবেলা থেকে কিন্তু এই যে অপারেশন বা এই যে কর্মকাণ্ড কলকাতা পুলিশ এবং কলকাতা আচ্ছা, এবার তোমার কাছে আরেকটা জায়গা বিক্রান্ত আমি জানতে চাইবো, যারা তৃণমূলের কর্মী সমর্থকরা ওখানে রাস্তায় এখনো এজিটেট করছেন, আমি যেটা দেখতে পেলাম অনেকে দাঁড়িয়ে রয়েছেন হয়তো, বাই দ্য ওয়ে, কি বলতে চাইছেন তারা? কারোর সঙ্গে কি কথা বলা সম্ভব? অবশ্যই সম্ভব হবে, একটু সময় চাইবো তোমার কাছে, এবং তার পাশাপাশি সুপ্রিয়কে দেখাতে বলবো যে ছবিটা, যে রাস্তার একদিকে যাতে কোনো রকমভাবে যানজট সৃষ্টি না হয়, কারণ গুরুত্বপূর্ণ রাস্তা, গুরুত্বপূর্ণ মোড়, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথমে তৃণমূল কংগ্রেস কর্মীরা এই যে গেট রয়েছে, প্রথমে এই গেটের সামনেই তারা বিক্ষোভ করছিলেন। পরবর্তী সময় গেটের সাইড থেকে পুলিশের আধিকারিকরা তাদেরকে পুশ ব্যাক করেন। এখনও অবধি যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে 5 থেকে 6 জন তৃণমূল কংগ্রেস কর্মী তাকে আটক করা হয়েছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনও অবধি তাদেরকে আটক করা হয়েছে, এবং বাকিরা তারা এখনও বিক্ষোভ দেখাচ্ছেন। এখনও এই মুহূর্তে ছবিটা রাস্তার অপর প্রান্তে যে ছবি, এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। আমি একটু কথা বলে জানার চেষ্টা করবো। দিদি, কেন বিক্ষোভ দেখাচ্ছেন? এখন কি দাবি রয়েছে আপনাদের, কি অভিযোগ রয়েছে? অভিযোগ এটাই রয়েছে যে সরকার 4 মাস বাংলায় এসেছে, ঠিক আছে, সেই জায়গা থেকে 4 মাসের মধ্যে একদিনও মনে হয়নি যে এখানের যেই বোর্ডটা লাগানো ছিল ওটা ইলিগাল, কিন্তু যেহেতু কালকে 28 তারিখে ছাত্র সমাবেশ হয়েছে, ওই জন্য আজকে 27 তারিখে মনে পড়ে গেল যে এই বেআইনি, এটা মানে এই বিল্ডিংয়ে যে বোর্ডটা লাগানো রয়েছে ওটা বেআইনি, ওটা ইলিগাল, ওই জন্য তড়িঘড়ি আজকেই খুলতে হবে বিনা নোটিশে, ঠিক আছে। তো এইখানে এটাই আমাদের অভিযোগ যে এগুলো তো বেআইনি জিনিস হচ্ছে, এগুলো করে কি হবে? কালকে 28 তারিখে সমাবেশ কি বন্ধ করা যাবে? যাবে না। কত মানুষের মনে ভয় ধরানো হবে? আমরা আরও একজন সমর্থক রয়েছে, তার সঙ্গে কথা বলবো। এই যে পরিস্থিতি দেখছেন, আগামীকালের সমাবেশ সেটা কি সফল হবে? কি মনে করছেন এখন এই মুহূর্তে যা সিচুয়েশন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অফিসের ভেতর রয়েছেন, তার অফিসে এই মুহূর্তে একাধিক পুলিশের তল্লাশি চলছে, কালকে সমাবেশ রয়েছে, কিভাবে দেখছেন কালকে সমাবেশে কি করবেন, কি প্ল্যান, কি চলবে? সবচেয়ে অদ্ভুত লাগে কোন জিনিসটা বলুন তো, বিজেপি ভয়টা কোথায় পাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা সঠিক সমর্থক রয়েছে না, তারা অন্তর থেকে, আবেগ থেকে এই দলটা করে। যারা ভেতরে মিশেছিল, যারা ওদের দল লোক ছিল, ওদের ভিতরে যারা ওদের সঙ্গে যোগাযোগ রেখেছিল, তারা কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবাই সবার মতো পাল্টি মেরে দিয়েছে। কিন্তু যারা সঠিক সমর্থক তারা কিন্তু এখনও টিকে রয়েছে, আমরা সাধারণ কর্মীরা কিন্তু এখনও লড়াই চালিয়ে যাচ্ছি। এটা কিন্তু ভালোবাসার সম্পর্ক, এটা একটা আবেগের সম্পর্ক। কোনোদিন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিক্রান্ত, আমি বুঝতে পেরেছি যারা আবেগী তারা ক্যামাক স্ট্রিটে আগলাচ্ছিলেন, এবং যেটা আপত্তিকর, দেখুন ব্যানার নিয়ে কোথায় বিলবোর্ড ছিল, ব্যানার ছিল, কেন খোলা হচ্ছে না হচ্ছে, এটা নিয়ে পরবর্তীকালে আইনি লড়াই হতেই পারে, কিন্তু উর্দিধারী পুলিশ কর্মীদের গায়ে হাত দেওয়াটা মনে হয় না আবেগের বহিঃপ্রকাশের জন্য এটা হতে পারে। আমি ছবিগুলো একটু দেখাই, বিগ স্ক্রিনে দেখাই যে কিভাবে সাদা পোশাক পরা পুলিশ কর্মীকে ধাক্কা দেওয়া হচ্ছে। দেখুন ছবিটা একবার ভালো করে। সাদা পোশাক পরা কলকাতা পুলিশের সাদা পোশাক বলতে কলকাতা পুলিশের যে হোয়াইট ড্রেস, মানে উর্দি পরা যে পুলিশ কর্মী, তাকে কিভাবে ধাক্কা দেওয়া হচ্ছে দেখুন। এটা কোন আবেগের বহিঃপ্রকাশ? দেখুন কিভাবে একেবারে সিভিল ড্রেসে থাকা কিছু তৃণমূল কর্মী বা অফিস স্টাফ হতে পারেন মেবি ক্যামাক স্ট্রিটের, তারা একজন পুলিশকে রীতিমতো ফিজিক্যালি টর্চার করছেন। দেখুন কি ছবিটা ধরা পড়লো, এবার দেখুন এই ছবি ধরা পড়েছে। একের পর এক এরকম ছবি অনেক রয়েছে, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ধস্তাধস্তির মতো অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ছবিগুলো আমরা এক এক করে দেখাবো। আমরা পরিচয় করে দিয়ে যারা আজকের এই অনুষ্ঠানে এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় এসছেন, আজকের স্টুডিওতে আমি স্বাগত জানাবো সজল ঘোষ, মাননীয় বিজেপি বিধায়ক, বরানগর বিধানসভা। সজলদাকে স্বাগত জানাচ্ছি। কালীঘাট তৃণমূলপন্থী KGTMC থেকে নীলাঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন, নীলাঞ্জনকেও স্বাগত জানাবো। দোলন দাস, জাতীয় কংগ্রেস মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন, স্বাগত জানাবো। পাশের স্টুডিওতে আমাদের সঙ্গে এখানেই উপস্থিত আছেন ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক বড়াইককেও আজকের অনুষ্ঠানে ধন্যবাদ জানাবো। আমি একটা ছোট্ট বিরতি নিই, বিরতির পরে আলোচনায় ফিরে আসবো, সঙ্গে থাকবেন। নীলাঞ্জনের কাছে যাব। নীলাঞ্জন, একটা এই
বিলবোর্ড কেন খোলা হবে না, আজকে কেন খোলা হচ্ছে, মানে অদ্ভুত রকম বালখিল্য প্রশ্ন আমি দেখলাম। কেন আজকে অদ্ভুত প্রশ্ন কেন মনে হলো? মানে আজকেই কেন, আজকে না, মানে আজকেই কেন? হ্যাঁ, কি কেন? নক্ষত্র বা কৌশিক অমাবস্যা না থেকে না না ঠিক না, 12 দিন নোটিশ আগে কই? এরকম নোটিশটা কে দিয়েছে? একটা কলকাতা কোথাও পুরসভা কোথাও তো যদি বলছে। কলকাতা পুরসভার কিছু আইন কানুন বলে তো কিছু আছে নাকি দেশে, নাকি পুরোটাই শাসক যা ইচ্ছে তাই করতে পারে? প্রথম কথা হচ্ছে যে কোথাও কোনো হ্যাঁ, তাই নোটিশ বলে ছিল তোমরা না। পুলিশকে তারপরে দিচ্ছে, না না, গায়ে আপনাকে আমি বলছি, আমাকে বলতে এই দিন। ছবি এই পুলিশ সাথে ওখানে বিজেপির গুন্ডা নিয়ে ঢুকেছিল, আইডেন্টিফাই করেছে আমাদের কর্মীরা, এবং তারা আমাদের মহিলা এমপ্লয়, পার্টির মানে এমপ্লয়ি যারা, তাদের গায়ে হাত দিয়েছে, অ্যাসল্ট করেছে। ছবি আছে তোমার? অবশ্যই আছে, আমি আপনাদের পাঠিয়ে দেবো। প্রথম কথা, কবে আসবে? নাম্বার 1, কাল আজকেই দেবো। আচ্ছা। মহিলার নাম আমি প্রকাশ করতে পারবো না, 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 একজন কোন মহিলা যদি আমি- অ্যাসল্টেড হয় সেটা করা যায় না। নাম্বার 1, তারা তো নিশ্চয়ই অভিযোগ করবে। অবশ্যই সমস্তটাই তো এটা পুলিশের না, না, ইল্লিগাল ট্রেসপাসিং। আমি তা বলছি। এটা একটা প্রাইভেট স্পেসে ইল্লিগাল ট্রেসপাসিং করেছে, এবং এটা আমি একজন শুনছিলাম, একজন তৃণমূল কর্মী বলছিল, ওর নাম অনন্যা একদম রাইটলি বলেছে, এটা সম্পূর্ণভাবে হচ্ছে আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেটার আগে গোটা রাজ্য থেকে যেই সমস্ত ছাত্র কর্মীরা আমাদের আসবে তাদেরকে ভয়ে ভীত করে দেওয়া, এটাই একমাত্র উদ্দেশ্য। তারা জানে এটা কিচ্ছু করতে পারে। তোমরা একটা বিলবোর্ড খুলেছে, ওরকম 10টা বিলবোর্ড লাগিয়ে দেওয়া হবে। আমি তো তোমাদের 10টা মধ্যে- বিলবোর্ড লাগানো আমি হবে। তো তোমাদের আর মধ্যে আপনারা ভয়ের আপনি বিন্দু দেখছেন, মাত্র দেখছি। আপনি আরে ভয় আমরা পাবো না না, সেটাই বলছি। কেন ভয় পাবো? তারা এটা বিজেপি যদি মনে করে যে আমরা ভয় পাবো, তার মূর্খের সঙ্গে বাস করছে। এই জিনিসটা করে এই যে বালখিল্যতাটা আজকে বিজেপি এই পুলিশকে দিয়ে করিয়েছে। যেই কলকাতা পুলিশের এককালে পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে কম্পেয়ার করা হতো, তারা আজকে দলদাসে পরিণত হয়েছে। বিজেপির গুন্ডা বাহিনী নিয়ে তারা একটা প্রাইভেট স্পেসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সেক্রেটারিয়েট অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদের অফিসে প্রবেশ করে ইল্লিগালি প্রবেশ করে যেই নোটিশ চাওয়া হয়েছে, সেখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের সাংসদ ডেরেক ওব্রায়েনকে পর্যন্ত ঠেলা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন কেএমসির প্রাক্তন কাউন্সিলর বৈশাদাকে ঠেলা হয়েছে। ওখানে ছিলেন প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির, তাকে ঠেলা হয়েছে। তারপর তোমরা কোনো উত্তর দেখাতে পারছে না যখন চাওয়া তারপর হয়েছে। তোমরা মারমুখী ফোনে হলে। একটা কেউ মারমুখী হয়নি। এই যে হয় পুলিশ, ওখানে দেখুন ওখানে একটা কমোশন হয়েছে, ব্যাপারটা বুঝতে হবে। তারা কোনো রকমের নোটিশ না দিয়ে, তারা যদি নোটিশ দিত যে আপনাদের এখানে এটা ভুল আছে সেটা ভুল আছে, ওপরে দেখুন যেই ফ্লোরটায় তৃণমূল কংগ্রেসের অফিস, সেই ফ্লোরের থেকে কেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যানার খুলছে এরা? কোন রাইটে খুলছে এরা? না, নিশ্চিত অভিযোগ কোন আছে। রাইটে? কোথাও অভিযোগের পত্রটা দেখাতে হবে তো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে লাইভ করে যদি না দেখাতো, পুরো জিনিসটা চেপে যেতেন। এবং আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে যে মহিলাদেরকে অ্যাসল্ট করা হয়েছে আজকে। এই নোংরামি করে তারা কিছু করতে পারবে না। তারা মনে করেছে কালকের দিনে আমাদের প্রোগ্রাম কোনোভাবে বানচাল করা যাচ্ছে। তারা ভেবেছিল ওই যে তাদের যেটা নিজেরা একটা ফ্র্যাঞ্চাইজি খুলে দিয়েছে ঋতব্রত তৃণমূল চাটন শিবির, সেই চাটন শিবিরকে তারা ভেবেছিল সেখানে অক্সিজেন দেবে। কিন্তু অক্সিজেন দেওয়ার জন্য নিজেদেরও তো কর্মী লাগে। বিজেপির তো সেটাও নেই। বিজেপির তো আছে শুধুমাত্র পুলিশ এবং এই ধরনের গুন্ডা বাহিনী, আর তো কোনো কর্মী বলে কিছু নেই। সেই জন্য আজকে এই অবস্থা। এর জবাব আগামীকাল বাংলার মানুষ দেখবে। এর জবাব সুদে আসলে আমরা নেব। যেরকম ভাবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, মাননীয় সাংসদ ডেরেক ওব্রায়েনকে অ্যাসল্ট করা হয়েছে, আমাদের নেতাকর্মীদের অ্যাসল্ট করা হয়েছে, আমাদের মহিলা স্টাফ, পার্টি স্টাফ, তাদের ওপর অ্যাটাক করা হয়েছে, এটা আমরা ভুলে যাব না। বিজেপি যেন মনে রাখে, যেন এক মাঘে শীত যায় না, এটা যেন বিজেপি মনে রাখে। তার মানে নীলাঞ্জন, তুই বলছো আজকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মার খেয়েছেন? মার খেয়েছেন আবার কি? তাকে Physically assault বলবে। ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছে। তার গায়ে টাচ করতে পারে নাকি কেউ? ওমা, কি করে টাচ করে? গায়ে টাচ না করে ফিজিক্যালি অ্যাসল্ট কি? হ্যাঁ, অবশ্যই সেটা হয়েছে, আমি বলছি তো সেটা না, হয়েছে। তুমি আমাকে বোঝাও, গায়ে টাচ না করে ফিজিক্যালি অ্যাসল্ট। না না, গায়ে টাচ হয়েছে তো, টাচ করতে পারে নাকি? তার মানে উনি মার খেয়েছেন? এটাকে অ্যাসল্টের যা ডেফিনেশন আমি সেই ইয়েতে বললাম। আমি আপনাদের মানে আপনারা যে শব্দ বসিয়ে দেবেন আমার মুখে, আমি সেই শব্দ বলবো না। আমি অ্যাসল্ট বলেছি। তাকে ধাক্কা দেওয়া হয়েছে, মানে push করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। নির্যাতন ইজ দ্য ওয়ার্ড। এবং মহিলা কর্মীদের, কর্মী না কর্মচারী, তাদের গায়ে হাত দেওয়া হয়েছে। এই জিনিস তারা করতে পারে না। এবং তাদের যে নোটিশ চাওয়া হয়েছে, সেই নোটিশ তারা কোনো ফিজিক্যাল কপি দিতে পারেনি। এবং সেই যেটা দেখিয়েছে সেখানে না আছে কোনো মেমো নাম্বার, না আছে কোনো স্ট্যাম্প, না আছে কোনো সিগনেচার, একটা ফেক কিছু একটা তৈরি করে দেখিয়ে দিয়েছে। এই হচ্ছে আজকের দিনে আমাদের পুলিশ প্রশাসনের অবস্থা। বেশ, আজকে তুমি যত উঁচু গলায় চিৎকার করে এটা কোনো কাগজে, উঁচু গলায় চিৎকার না না না, করে তুমি না। তো তুমি যেটা না, না, হচ্ছে তুমি এটা বলছো বেআইনি হয়েছে, এটা কোর্টে যাবে। এবং এটা আরে বাবা, ঠিক আমি আছে, বলছি তো, নীলাঞ্জন, আজকেরটা তুমি ঠিক কোনো বলেছো। issue নয়। পুরো জিনিসটা করা হয়েছে কালকে আমাদের প্রোগ্রামে, যেন একদম। ছেলেমেয়েরা যেন ভয় পায়, একদম। ভয় পায়, তার জন্য এটা করা হয়েছে। এটা তো কোনো ইস্যুই না। কোর্টে যাবে, হাপ্পড় খাবে,
চলে আসবে, সেটা তো ওদের তো ওভার হয়ে গেল, কেস তো ওভার হয়ে গেল, ওরকম আরো 10টা বিলবোর্ড লাগিয়ে দেওয়া হবে, কোনো ব্যাপার না। বেশ, কিন্তু এর আগেও আমরা একাধিক চিঠিতে দেখেছি শৈশাবুদের কোনো গল্প নেই। দ্বিতীয়ত আবার আজও মনে আছে যে 4 তারিখের পরে যে রেজলিউশন নেওয়া হলো কালীঘাটে, সেখানেও বিধায়করা যে সই করলেন তার মধ্যেও নির্দিষ্ট কোনো সই ছিল না। বিধায়করা পরবর্তীকালে তার পুরো কপি আমরা প্রকাশ করেছি, এটা একদম বাজে কথা। এটা দুজন মিথ্যাচার করেছে, তাদেরকে পার্টি থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে, দুজনের মিথ্যাচার, এবং তার বেসিসে একের পর এক থাপ্পড় খাচ্ছে। আমাদের তো কোর্ট বলে দিয়েছে, কোর্ট বলেছে মাননীয় স্পিকার যে সিদ্ধান্ত নিয়েছে, দ্য কারেক্ট কোর্স অফ অ্যাকশন উড হ্যাভ বিন টু কল বোথ দ্য সাইডস। এটা অবজারভেশন অফ দ্য কোর্ট। তো তার মানে তিনি যে কোর্স অফ অ্যাকশনটা নিয়েছেন সেটা ইনকারেক্ট, এটা বলছে আমাদের কোর্ট। এবং তারপরে বলে দিয়েছে বর্তমানে যিনি সোকল্ড বিরোধী দলনেতা, তিনি প্রফেশনাল বিরোধী দলনেতা, অস্থায়ী বিরোধী দলনেতা। এইটা আমাদের আজকের দিনের পজিশন। এবং বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের মতন এরকম ঐতিহ্যশালী বিধানসভা, তার বিরোধী দলনেতা অস্থায়ী, এটা একটা লজ্জা। এটা বাংলার লজ্জা, দেশের লজ্জা, এবং অবশ্যই এর সরকারের তো লজ্জা হওয়া উচিত। বেশ, সজলদা কি বলবেন? না কি বলবো, আমার তো কিছুই বলার নেই। কাল তো কোটি কোটি লোক হবে, ছাত্ররা আসবে। হ্যাঁ, 21শে জুলাই কগাছা লোক হয়েছিল, যে আমি বলছি যে কগাছা লোক হয়েছিল, যে 28শে আগস্টে লোক হবে। আমি প্রথম কথা বলছি যে প্রথম হচ্ছে ওই বিজ্ঞাপনটা দিয়ে মানুষকে প্রতারণা করা হচ্ছে। AITC নিজের রাজ্যেই নাই, বলছে অল ইন্ডিয়া। এটা তো বলছে মহিলাদের ওপর অ্যাসল্ট করা হচ্ছে। এইখানে দেখতে পাচ্ছি মহিলা পুলিশকে ধাক্কা মারছে, একজন মহিলা সাদা জামা পরা, দেখুন আরেকবার দেখুন, আরেকবার ফুটেজটা দেখান। হ্যাঁ দেখান, দেখবেন একজন সাদা জামা পরা মহিলা এই মারছে, পুলিশকে মারছে। হ্যাঁ, আর বলছে মহিলাকে অ্যাসল্ট। বড় করে ছবিটা সেই ভিডিওটাও বড় করে আপনার কাছে পাঠাবে, এখন নয়, পাঠাবে। আমি বলছি শাসক যা ইচ্ছে তাই করতে পারে। হ্যাঁ, নোটিশ কোথায় ছিলেন সোনা যেদিন আমার বাড়িতে ঢুকে আমার বাবাকে বউকে মেরে, হ্যাঁ আমার বাবাকে, দাঁড়ান, হ্যাঁ করছি, হ্যাঁ করছি, আমাকে মেরে আমার বাবাকে আমার বউকে মেরে, হ্যাঁ আপনি ভুল হয়েছিল বললে কি হবে? মমতা ব্যানার্জি বলুক না ভুল হয়েছিল। তারপর থেকে বাবা বিছানা নিয়েছিলেন আর বাবা ওঠেননি। আপনি উত্তর দিন যে আজকে আপনার যত সংগঠন আছে না, তার থেকে অনেক বেশি সংগঠন আমার অঞ্চলে, আমার পাড়ায় আছে। আমরা তো ওই পুলিশকে হাত দিয়ে নিয়ে আক্রমণ করিনি। আমরা পুলিশ আক্রমণ করলেন কেন? কোন পুলিশকে আক্রমণ বলছে? এই তো দেখ, এটা কি দেখাচ্ছে? মিথ্যা কথা বলছে তার মানে। এআই তার মানে এটা এআই, ওটা ধস্তা ধস্তি। আচ্ছা ঠিক আছে, এরকম সজল ঘোষের দরজায় লাথি হয়নি, কৌস্তব বাগচিকেও রাতে অ্যারেস্ট হয়েছিল। ভাই নীলাঞ্জন, ভুল হয়েছে। না ভাই নীলাঞ্জন, আমি আপনার সময় কথা বলিনি, এমনিতেই আপনাদের সময় নেই, তারপরেও আমি কিন্তু আপনার সময় কথা বলিনি। এইটুকু ভদ্রতা আপনার থেকে আমি আশা করতে পারি। তখন কৌস্তব আপনি অনেক ছোট, আমি আপনাকে কৌস্তবকে ধরা হয়েছে। না তাতে কি হয়েছে? ছিল তাতে কি হয়েছে? তাই বলে তখন আমি প্রতিবাদ করেছিলাম ব্যক্তিগতভাবে। না প্রশ্নটা তুমি ইয়ে করছো, আমি যেটা বলছিলাম এখানে পুলিশের কথাটা আসছে। হ্যাঁ মানে আমি বলছি যে না, সেটা সজল ঘোষও অ্যাটাক করেননি, মানে অপোনেন্ট পার্টিকে তখন করা হয়েছে। না আমি বলছি আজকে কৌস্তব বিজেপিতে গেছে, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। যে সময় ওকে আসল করা হয়েছে সেই সময় কংগ্রেস আছে। না সে যেখানেই থাকুক, পুলিশকে তো অ্যাটাক করে অবশ্যই গেল। এখানে কি করে গেল হলো প্রশ্নটা কোন দিকে আছে? ঠিক আছে, এই লেভেলে আমি ডিবেট করব না ভাই, প্লিজ আমি বলবো। সজলদা প্লিজ। আমি বলছি ভীষণ ভয় পেয়ে গেছি আমরা, এত ভয় পেয়েছি বিশ্বাস করো, বারবার জামা কাপড় পাল্টাতে হচ্ছে, হেভি ভয় পেয়ে গেছি। প্রচুর লোক আসবে। ভাই আমি তোমাকে একটা জিজ্ঞাসা করি, আমি তুমি বললাম আবার রাগ করো না, তার জন্য আবার কেস করে দিও না। হ্যাঁ, আমি যেটা বলছি, তুমি 10টা বিলবোর্ড লাগাও, কিন্তু AITC লিখো না। আমি যে TMCPর কালকে প্রতিষ্ঠা দিবস, তাই তো? TMCPর কাল প্রতিষ্ঠা দিবস তো, হ্যাঁ কি না নীলাঞ্জন? আপনি তো ফাউন্ডার মেম্বার, বলুন। আরে বলুন না, আমি TMCর প্রতিষ্ঠা দিবস হ্যাঁ কি না? আপনি ফাউন্ডার মেম্বার, আমি বলছি TMCPর বয়স কত আপনি জানবেন? আরে ভাই আপনি জানেন না কাল কোটি কোটি লোক হবে, আমি ফাউন্ডার মেম্বার নয়। ফার্স্ট অফ অল আমি ফাউন্ডার মেম্বার নয়, সারা দুনিয়া জানে আমি তৃণমূলে ছিলাম, নতুন করে কিছু করতে পারবেন না। আমি প্রথম কথা বলছি যে আপনাকে জানতে চাইছি, আপনি তো এত লোকজন হবে, কালকে আমি প্রশ্ন করছি কত লোক? 28 পেরিয়ে 29তম তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। 29তম তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আচ্ছা, আপনি এর আগের বারের প্রতিষ্ঠা দিবসের ছবিটা একবার দেখাতে পারবেন? কত লেখা ছিল তাতে?
কিছু লেখা ছিল আমি বলছি মেয়ের পেটে মায়ের জন্ম হয়েছিল। আপনারা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস লেখেন, ছাত্র পরিষদের যেটা প্রতিষ্ঠা দিবস যে বয়স সেটা লেখেন, যেটা আপনার তৃণমূল ছাত্র পরিষদ থেকে অনেক বেশি। আমি বলছি শুনুন না, বলছি যে আমাদের লোক নেই, জন নাই, মানুষ কিছু নেই, আমি সত্যি কিছু নেই, বিশ্বাস করুন। আমি বলছি কিছু নেই, আমাদের শুধু 2,90,00,000 ভোটার আছে যারা আমাদের ভোট দিয়েছে, তারা আছেন, আর কিচ্ছু নেই আমাদের। আমি স্বীকার করছি, আমি বলছি নেতাদের অ্যাসল্ট করা হয়েছিল। আমি আপনাকে বলুন তো, এই তাহলে তাদের শাস্তি চাইছেন। আমি বলছি যারা আপনাদের কয়েকজন নেতা, অর্থমন্ত্রী ছিলেন সম্ভবত তিনি, অমিত মিত্রকে অ্যাসল্ট করেছিলেন, তাকে আপনি দলে নিয়ে তাকে আপনি আজকে চাটন মাটন বালিশ, হ্যাঁ অমুক জিব্বার করে দেখাচ্ছেন, এসব করছেন আপনারা। তাকে টিকিট দিয়েছিলেন, হ্যাঁ ঠিক, এটাও ঠিক, এটা আরে সবই বললেন ভুল হয়েছিল, এটা কোনো কথা হলো? আমিও বলে দেবো পরে ভুল হয়েছিল, বলুন, আরে এটা কোনো কথা হলো? আমি আপনাকে দাঁড়ান না, আমি বলছি টাচ করতে পারে নাকি? কেন টাচ করতে পারে না? কি করে পারে? কেন পারে না? আরে কেন পারে না? কেন পারে না? কেন পারে? আরে কেন বলুন? আরে বলছি কেন আরে পারে? তাদের ক্রাইমটা কি সেটা তো বলতে হবে। আরে ভাই টাচ করতে কেন পারে না? পারে না। ওর গলাতে কিন্তু কাকুর কণ্ঠস্বর শোনা যাচ্ছে। কাকুও বলেছিল আমার একে কেউ পৌঁছতেই পারবে না, কেউ টাচ করতেই পারবে না। ও বলছে টাচ করতে পারবে না। ও কি ভগবান নাকি? হ্যাঁ, আপনি বললেন হ্যাঁ কোর্টে থাপ্পড় খাবে। আচ্ছা কোর্টে থাপ্পড় খেতে পারে, পশ্চাতে লাথিও খেতে পারে, আমি তার মধ্যে যাচ্ছি না। আপনারা কালকে এটা নিয়ে তো কোর্টে যাবেন। আপনারা এর আগে কতবার থাপ্পড় খেয়েছেন, লাথি খেয়েছেন বলুন তো? আচ্ছা আপনি একটা কথা বলুন তো, ভাইপো কদিন আগে বলছিল চোখ দেখানো জরুরি, চোখ দেখানো জরুরি, আমেরিকা যাওয়া জরুরি, আমেরিকা যাওয়া জরুরি, এখন গেল না কেন? যার চোখের এত ব্যথা যন্ত্রণা, হ্যাঁ চোখ এখানে এদেশে দেখানো যাবে না, ওর একটা কি করেছিল সেবাশ্রয়তে, এত লোকের চোখের ছানি অপারেশন করেছে, এত কিছু করেছে। না না, ও ছানি হয়নি, মানি হয়েছে চোখে। আমি সেটা জানি না কি হয়েছে। জানে ভাই আমি কি করে জানবো? আমি চোখের ডাক্তার, আমি চোখের ডাক্তার। আমি বলছি সে এখনো যায়নি কেন? আমি বলছি আমি জানি না, আরে আমি সত্যি জানি না। আমি প্রশ্ন করছি সে যাচ্ছে না কেন? সে বলেছে 28 আগস্টের পরে যাবে কেন? আচ্ছা আপনাদের প্রতিবার আপনাদের প্রতিবার 28 আগস্টে হয়েছে জন্মদিন, প্রতিবার জন্মদিনের দিন পালন করেছেন, অভ্যেস আছে যে লোক হবে। আমি আপনাকে বলি একসঙ্গে 3 জন আগামীকাল আপনাদের কত লোক হবে? আপনাদের আগামীকাল কত লোক হবে? কত লোক হবে আপনি এসে বলুন না। আমি যদি আসবেন, আপনাকে আমি গুনবো। আপনাদের কোর্ট তো আপনারা তো চাইছেন। ভাই একটু শুনেন না, আমি বলছি সত্যিই গুনবো। আমি বলছি সত্যিই গুনবো, আমার একটা হাতও শেষ হবে না গুনতে। আমি আপনাকে একটা কথা বলছি, আপনি আমার একটা কথা শুনুন, যে আপনারা যে 28 আগস্ট নিয়ে বলছেন, তাহলে আজকে সিন ক্রিয়েট না করলেই পারতেন। খুলে নিচ্ছে আরে ভাই খুলে নিচ্ছে, মারপিট করা, অশান্তি করা, পুলিশকে মারার দরকার কি ছিল? কালকে আপনি 28 আগস্টে আন্দোলনের পরে এসে পুলিশকে মারতেন। কেউ পুলিশকে মারার ইচ্ছে ছিল আপনারা আরে ভাই এটা ঢুকিয়ে গুন্ডামি করে। আচ্ছা একটাও, আচ্ছা শুনুন, আমাদের সব গুন্ডার আপনাদের কি সেটা আমি বলছি না, আমি সব মানলাম, কিন্তু বলছি গুন্ডাগুলো ছবি প্রকাশ করুন। আপনাদের অফিসে ঢুকেছে, সিসিটিভিতে আছে, কবে হবে? এই তো এখনো তো পুলিশ তো কবে হবে? পুলিশ তো ইল্লিগালি অভিষেক লাইভ করে দিল, সমস্ত কিছু করছে, আবার ইল্লিগাল। আমি আপনাকে প্রশ্ন করি, আমার বাড়িতে ঢোকার সময় লিগাল কোথায় ছিল? আমি তো বললাম বাড়িতে ঢোকার সময় লিগাল কোথায় ছিল? ভুল হয়েছে বললাম তো। ভুল হয়েছে, মাফ করে দেওয়া হবে না? ভুল হলে মাফ করা হবে? বললেন এক মাঘে শীত যায় না, হ্যাঁ আমি তো বলছি এটা আপনার মাঘে এসছে এখন, আপনি আপাতত ভোগ করে নিন। আপনারা শুনুন, 2021 সালের পর আমরা 200 কর্মীকে হারিয়েছি, আমরা মার খেয়েছি, রক্তাক্ত হয়েছি, আমাদের ঘর বাড়ি পুড়েছে, জ্বলেছে, মা বোনের ইজ্জত গেছে। আপনাদের মতো ল্যাজ তুলে পালাইনি। আপনারা 3 মাস ধরে কি করছেন সেটা বলুন। কিছু এখন চাইছেন? ওরে বাবা রে বাবা, বাবাকে ডাকো না, বাবাকে ডাকো না, কিছু তো জানেন না, বাবাকে ডাকো না। আপনারা 8 জুলাই কি করেছেন আপনি বলুন না। আরে ভাই কটা মার্ডার? 8 জুলাই কি করেছেন? 8 জুলাই কটা মার্ডার হয়েছে আপনি বলুন? অন্তত 10টা মার্ডার হয়েছে। আচ্ছা 10টা, আচ্ছা তাহলে 10টা। আমি যদি কতগুলো রেপ হয়েছে আপনি বলুন, আপনার ক্ষমতা আছে। আরে দাঁড়ান, আরে ভাই আপনি দাঁড়ান, একটা করুন। 10টা তো 10টার মধ্যে একটার বাড়িতে আপনারা গেছিলেন, ভাইপো গেছিল।
পাবলিক জুতো পেটা করেছে সেখানে। পাবলিক না, আপনারা লোক পাঠিয়ে ডিম মেরেছিলেন, আপনার গুন্ডা ওখানে বসিয়ে রেখেছিলেন, বিরিয়ানি বোম মারিনি তো। রেখেছিল। আরে চলুন আপনার কথা ঠিক, আপনারা হলো তো বোম মারতেন। আরে আপনারা তো বোম তো সব জায়গায় আরে ছড়িয়ে আপনারা ছিলেন। হলে তো বোম আপনারা মারতেন। নিজের লোককে নিজেরা একটা বিরতি নিয়ে নিন। আগের দিন বারুই পড়ে মেরেছেন, please, নিজেদের লোককে নিজেরা আচ্ছা মারছেন। আচ্ছা, বকটুই দেখে কাকে মেরে? না একটা বকটুই দেখে কাকে মেরে? বকটুই নিয়ে আজকে আলোচনা হচ্ছে। তাহলে আজকে একটা আমি বিরতি নেব, আপনি বলুন, একটা বিরতি নেব। কোন আইনে আজকে তৃণমূল কংগ্রেসের না, সেক্রেটারিয়েটে একটা বিরতি পুলিশ নিন। বাহিনী, সেক্রেটারিয়েট মানে কি? সেক্রেটারিয়েট মানে আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অফিস, সেখানে আর তারা যারা সেটা সেক্রেটারিয়েট হয়ে গেল। ওটাকে আচ্ছা। সেক্রেটারিয়েটই বলে। না, না, বলে না। আপনি ঠিক করবেন না। না, না, একটা- জানেন না একটা মিনিট। যে অল ইন্ডিয়া তৃণমূল একটা মিনিট, কংগ্রেস একটা মিনিট। একটা পার্টি রেজিস্টার না। এরকম করলাম না। এরকম করলাম না। আমার জল লাগবে না, আপনি নিজে জল খান। আচ্ছা, আপনি পাওয়ার জল ব্যাংক খান। নিজেকে চার্জ নীলাঞ্জন, জল নীলাঞ্জন, খান। আরে নীলাঞ্জন, power bank আমার নিজেকে চার্জ আমার প্লিজ অলমোস্ট ডিম কালচারের সূচনা করে দিয়েছিলেন একজন সাংসদ। কে? তার নাম হচ্ছে, অনেকেই জানেন না এটা, তিনি হচ্ছেন সৌগত রায়। মাননীয় সৌগত রায় প্রথম ডিম খেলেন গাড়িতে। এর পরবর্তীকালে যিনি তৃণমূলের হাই কমান্ড, ডিম মারলেন, ডিম মারা হলো না। শোনো তুমি একটু শুনতে দাও, আমি জাস্ট বিরতিতে যেতে দাও। এরপরে সোনারপুরে যে ঘটনা ঘটলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেখানে ডিম মারা হলো, সঞ্জু বলে যে ছেলেটি ছিল, তাই তো আমি যদি ভুল না করি, পাড়া প্রতিবেশী এলাকার মানুষ সবাই বলছে তোলাবাজ। দেখেন না, আমার কাছে খুন করে দেওয়া যায়। আরে বাবা, কে খুন করেছে? আমি বলছি, যদি সে তোলাবাজ হয়, সঞ্জু- তাকে আইনের সঞ্জু শাসন না খুন করে হয়নি, তাকে খুন করে দেওয়া সঞ্জু হবে। অসুস্থ, মদ খেয়ে মারা অসুস্থ না, গেছে। এটা পরিবার আপনাদের বলছে, narrative, ভাই পরিবার বলছে। আপনাদের narrative। আমরা চেষ্টা করব, তাকে অত্যন্তভাবে প্রহার করা হয়েছিল, তারপর সে হসপিটালাইজড আমি ছিল। চেষ্টা করব, আমি সবাই জানে শোনো, এটা। আরে ভাই দেখো, আর্কাইভটা দেখান না। আজকে আরে archive আপনাদের- একটা মিনিট, archive। আমাকে একটু আপনাদের সময় দাও, আমাকে false একটু footage সময় দাও। কোনো লাভ হবে না। আমার সহকর্মীদেরকে আমার অনুরোধ থাকছে, সোনারপুরের যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিম খেয়েছিলেন, সেই সঞ্জু, টাইটেলটা আমার মনে নেই, মার্জনা করবেন, সেই সঞ্জু কিরকম ছিল, তার পরিবারের পাড়ার লোকেরা কি বলছে, তার মহিলারা মায়ের কি বাইট বলছে? আছে, তার মায়ের বক্তব্য আছে যে না, ওকে কেউ মারেনি, ও অসুস্থ এটা তো সকাল- বিজেপির লোকে তাহলে ভয় দেখিয়ে আরে বাবা, মা বিজেপি করে ওর, আর ছেলে আরে ভয় দেখিয়ে করেছে। ভয় দেখিয়ে করেছে। আরে ঠিক যেরকম বীরজুকে ওঠকে আমি একটা ওখানে বিরতি নেব, মুখ্যমন্ত্রীকে আমি সেটিং বিরতি করে নেব। নিল। তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আমার যারা কলিগ, আমার যারা সহকর্মী, বীরজুকে ওঠটা তাদেরকে বলো। যে বীরজুকে সঞ্জু ওঠে পরিবারের তদন্ত কি হলো? মানুষজন, পাড়ার মানুষজন সঞ্জু সম্পর্কে কি বলছে, তারা বিজেপি নয়, সাধারণ মানুষজন, তারা কি বলছেন আমরা শোনানোর চেষ্টা করব। বিরতির পর ফিরে এসে ঝন্টু বড়াইক এবং দোলন দাস রয়েছেন আমাদের সঙ্গে, আমি ওনাদের কাছে যাব। অবশ্যই আলোচনা আবার ফিরে আসবো সজল দে এবং নীলাঞ্জনের কাছে। দ্রুত ফিরে আসছে, সঙ্গে থাকুন। আমার আজও মনে আছে যে তৃণমূল জমানায় বিজেপির ব্যানার, পোস্টার, হোর্ডিং এগুলো ছেঁড়া হলে সরাসরি তৃণমূল বলতো যে বিজেপির এটা ভেতরের গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল। একই রকমভাবে তৃণমূল জমানায় কংগ্রেসিরা বারবার আক্রান্ত হয়েছেন। আমার তো মনে আছে যে এই প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার হওয়ার পরও কয়েকদিন আগের আন্দোলনের রাস্তা থেকে টেনে হিঁচড়ে তুলে নেওয়া হলো, জুতো খুলে গেল রাস্তায়, পিজন ভ্যানে টেনে তোলা হলো। আমার কথা, এই যে বিরোধী কণ্ঠ, তার অধিকার নিয়ে যে নীলাঞ্জনের আজকে দাবি করছে, খুব ঠিক যে বিরোধীদের, কারণ আমরা দেখি যে বিধানসভাও বলে যে বিরোধীদের জন্য বিলংস টু অপোজিশন। বিরোধীদের যে অস্তিত্ব, সেটা সংকটে তো গত 15 বছর বারবার পড়েছে। আমার কাছে অন্তত 100 ইনস্ট্যান্স আছে যেটা এখন বলা যায় যে বিরোধীরা আওয়াজ করতে পারেনি। আজকে যে ঘটনাটা ঘটলো, দিদি আমাকে একটু বলুন যে এখানে আপনি যে ছবিটা দেখলেন যে তৃণমূল কর্মীরা সরাসরি পুলিশকে আক্রমণ করছে, এই যে একেবারে প্রত্যক্ষ, সজলদা বসে দরজায় লাথি মেরে পুলিশ ভেঙেছিল, কোনো আক্রমণ হয়নি। কৌস্তব, আপনি দাবি করছেন যে কৌস্তব তখন কংগ্রেসে ছিল, আমি মেনে নিচ্ছি, তাই হ্যাঁ, কংগ্রেসে কৌস্তব ছিল। কোনো রকম ভাবে পুলিশের উপর কোনো আক্রমণ করেনি, বা আমরাই তো কৌস্তবের কি উপর বেলটা করিয়েছিলাম তখন কৌস্তব গেছিলেন, কিন্তু তাহলে পুলিশের উপর আক্রমণের সাহসটা কি করে তৃণমূল কর্মীরা দেখাতে পারছে? না দেখুন, সরকারি কাজে বাধা দেওয়া, না, পুরো আমি কর্মীরা এবার- গেছে, এবার- তারাও সরকারি স্টাফ, আমি ইলিগাল কাজে বাধা দেওয়া। না, এখানে অনেকগুলো হ্যাঁ, বিষয় সেটার জন্য জড়িত রয়েছে। কিরকম? প্রথম কথা বলি, দেখুন, আমি যদি কাউকে চড় মারি, আমাকে তো পাল্টা চড় খেতেই হবে, ব্যাপারটা এরকম একটা ব্যাপার। তৃণমূল কংগ্রেস যখন ছিল, তখন তৃণমূল কংগ্রেসের পুলিশ মন্ত্রী কে ছিল? মমতা ব্যানার্জি ছিল। তখন মমতা ব্যানার্জি পুলিশদেরকে যে শিক্ষায় শিক্ষিত করেছিল, তখন তো পুলিশরা তো বিজেপিদের উপর বলুন, তখন বিজেপিরা বিরোধী, আমরা কংগ্রেসরা বিরোধী, যারা বিরোধী ছিল তখন তাদের উপর তো অকথ্য অত্যাচার হয়েছিল। এটা তো আপনি নিজেই বলছেন বা আমরা নিজেরাও দেখেছি। আজকেও আপনি বলছেন, ছবি বলছে আমাদের আমি সমস্ত বলছি মিডিয়ার প্রিন্ট ক্যামেরাতে, মিডিয়া, আমি বলছি প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, মানে আপনি মানে প্রিন্ট মিডিয়া, প্রিন্ট এই প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে দেখুন, অনেকের পুলিশের প্রতি প্রচুর ক্ষোভ আছে। পুলিশরা যে ঘটনাটা আগে করেছিল, আজকের সরকার সবেমাত্র চেঞ্জ হয়েছে, 100 দিন হয়েছে কি 110 দিন হলে, যাই হোক, যে দিন যতদূর দিন গেছে,
4th মে মনে রেজাল্টটা বেরিয়েছে। হ্যাঁ 1 মাস 11 দিন ধরে আপনি হয়েছে। 3 মাস তো 11 সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখুন পুলিশের উপর যে একটা ক্ষোভ, সেটা তো রাতারাতি আপনার চেঞ্জ হয়ে যাবে না। তা কালকে দিনে যে পুলিশগুলো ধরুন যে মানুষের উপর অকথ্য অত্যাচার করেছিল, তারাই পাল্টা দিচ্ছে আজকে। এবার আপনি বলতে পারেন যে এরা তো তৃণমূল কংগ্রেস লোকেরাই পুলিশকে মারছে। এদের মধ্যেও হয়তো এমন কোনো লোক আছে যারা পুলিশের থেকে হয়তো কোনো বাজে কিছু পেয়েছে, বা তারা পুলিশের থেকে হয়তো ওই দলেই ছিল, কিন্তু সেরকমভাবে তারা মুখ ফুটে তখন বলতে পারতো না। এখন সময় সুযোগ পেয়ে পুলিশের উপর অত্যাচার করেছে। পুলিশও যে একদম পুরো একদম সঠিক, একদম সবসময় একদম নির্বিচার করে তা তো নয়। সজলদা নিজেই বললো, যখন আমার বাড়িতে যখন মেরেছিল, আপনি যদি আমার বাবা সেটাই শুয়েছিল, করেন, তখন পুলিশ কোথায় ছিল? আইনের চোখে আজকে উর্দিতে, দিদি আইনের চোখে উর্দিতে হাত দেওয়া তো রীতিমতো অন্যায় অপরাধ। তার জন্য অবশ্যই অপরাধ। আমি একটা আইনজীবী হিসেবে বলবো, অবশ্যই আপনি তো অপরাধ। দলদাস বলছেন, আপনি আইনজীবী, তা পুলিশ দলদাস পুলিশ হয়ে তো কাজ করে। দলদাসের মতনই কাজ করেছে। না, সে আপনি অভিযোগ করছেন, কিন্তু তাই বলে পুলিশকে এইভাবে ধাক্কা, একজন মহিলা সজলদা না, না, কোর্টে যাবে। আমার কথাটা কিন্তু আমার কথা শুনুন না। কোর্টে যা। আমি কিন্তু প্রথমে আরে একটা পুলিশগুলো কেস খাবে। আমি একটা কথা বলছি, এই শুনুন দেখুন, রাস্তাতে দেখুন, ছবিটা দেখুন। শুনুন আরে রাস্তাতে ডেরেক আমরা ওব্রায়ানকে যখন ফেলে দিয়েছে, সেটা দেখান। না এবার আমি ডেরেক ওব্রায়ানকে। আচ্ছা, ডেরেক ওব্রায়ানের ছবিটা আমি তো একবার আমি দেখাবো, বলি, ছবিটাও ধরুন দেখাবো। রাস্তাতে হ্যাঁ, পুলিশ আপনি আমাদের দেখবেন পাঠাতে হবে। কোনো মন্ত্রীর গাড়ি গেলে বা কোনো এমএলএ এমপির গাড়ি গেলে, আমরা এতদিন দেখে এসেছি, আমরা একটু সাধারণ লোক হিসেবে বলি, তখন কি তারা যদি কোনো রকম অন্যায় করে, তখন কি আগেই তাদেরকে পাস করে দেওয়া হয়। কেন পাস করে দেওয়া হয়? বিকজ শি অর হি ইজ এ মন্ত্রী, কি তার একটা বিশাল বড় ব্যাকগ্রাউন্ড আছে। তাই কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে বলুন তো, যখন রাস্তা দিয়ে গাড়ি যায় দাঁড়িয়ে থাকে, তো মানুষ তো তিতিবিরক্ত হয়ে গেছে পুলিশের প্রতি, পুলিশের ভূমিকা। আজকেও কি সেই পুলিশের ভূমিকা থেকে কি আমরা কিছু চেঞ্জ পাচ্ছি নতুন সরকারের থেকে? কিছু চেঞ্জ পাচ্ছি না, কিন্তু জিনিসটা কিন্তু একই জায়গায় রয়েছে। আমরা কিন্তু পুলিশের থেকে আমরা ব্যাক কিছু পাচ্ছি না, মানে পুলিশের ভূমিকা যা আগে ছিল তাই এখন। তৃণমূলের ভূমিকাটা একটু বলুন। এই যে একটা বিল্ডিং যেখানে বহু অফিস রয়েছে, এই রয়েছে, তার উপরে তৃণমূল কংগ্রেসের একটা হোর্ডিং, যেটা নিয়ে হয়তো খুব সম্ভবত এটা তো আজকে লাগানো নয়, প্রত্যেক করতে পারে। না আমি বলছি এটা তো আজকে লাগানো নয়। না, অবশ্যই লাগানো নয়। তাহলে আজকে যখন লাগানো নয়, তাহলে এতদিন ধরে যখন বিজেপি প্রথম আসলো, যদি বিজেপি মনে করে ওটা ভুল, তারা এখন শাসক দলে রয়েছে, অবশ্যই শাসক দলে রয়েছে, তাদের হাতে পাওয়ার, তাদের হাতে ক্ষমতা। আমাদের জাতীয় কংগ্রেসের হাতে পাওয়ার ক্ষমতা নেই, কারণ আমরা বিরোধী দল, আমরা মরা দল হয়ে পরিণত আছি, কারণ আমাদের দুটো মাত্র বিধায়ক। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন তারা আসলো, তারা তো এটা আগেই এত যখন তারা মানে আপনি আরো অন্য কথা বলে আপনি বলছেন যে আজকে নয়, বরঞ্চ আরো আগে ভাঙা উচিত। একদম বেশ, আমি এবার ভাঙা উচিত ছিল না, খোলা উচিত, খোলা মানে হ্যাঁ, খোলা উচিত ছিল। বেশ। নোটিশ আর যদি শুনুন, যদি ব্যানারটা খুলতে হয়, তাহলে তো ওটা তো বাইরে লাগানো আছে, তার জন্য ভেতরে কেন প্রবেশ করতে হবে? এই ঠিক এই একই অভিষেকের দাপটে সবাই ব্যস্ত। তখন তো অভিষেকের আমি এবার রাউন্ডে আচ্ছা, একটা বিরতি নিই। আচ্ছা, পুলিশ কি পাইপ বেয়ে উঠবে নাকি পুলিশ স্পাইডারম্যানের মতো? না পুলিশ তো আগে তো নোটিশ দেবে, তো নোটিশ দেবে তো। আপনার বাড়িতে গেছিল, নোটিশ চলে গেছিল তো। আপনি বললেন ব্যানার বাইরে লাগানো আছে, তো পুলিশ কি স্পাইডারম্যান হয়ে যাবে? না ভেতরে ওরকম ভাবে রুমের ভেতরে ঢুকছে। না ওরা উপরে যাচ্ছিল, রুমের যা গন্ডগোল হয়েছে নীলাঞ্জন সিঁড়িতে হয়েছে। আপনি এটুকু জানেন না সিঁড়িতে হয়েছে, প্রিভিলেজ রয়েছে, এটা নিশ্চয়ই মানে আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন? সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু ওনাদেরও প্রিভিলেজ আছে। কি হবে প্রিভিলেজ থাকলে কি হবে? প্রিভিলেজ থাকলে তাদেরকে একজন আইন রক্ষী সে তাকে ঠেলতে পারেন না। দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি বলি বিরতি নেব প্লিজ বিরতি নিয়ে ফিরে আসছি। আমি আসবো দিদি, বিরতি নিয়ে ফিরে আসছি, বিরতির পরে ফিরে আসছি। এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশকে নিয়ে কি বলছেন, বিজেপির অবস্থা নিয়ে কি বলছেন, এবং কালকে হাইকোর্টে যাওয়ার যে কথা বলা হচ্ছে সেটা কি বলছেন সেটা আপনাদের শোনাবো। তারপর অবশ্যই ঝন্টু বড়াইকের কাছে যাবো, আবার রাউন্ডে আলোচনায় তারপরে আসবো। সঙ্গে থাকুন। ইন্সপেকশন করতে আসুন, কেউ বাধা দিচ্ছে না। আপনি গ্যাস কাটার নিয়ে ইন্সপেকশন করতে আসেন না, আপনি ফিতে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি টেপ নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি 4টে ইঞ্জিনিয়ারকে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন। আসুন, আমরা খুলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। গ্যাস কাটার নিয়ে আপনি ইন্সপেকশন করতে এসছেন, জোর জবরদস্তি। অর্ডারে লেখা রয়েছে ছবি, এটা ছবি কোথায়? ছবি নেই। কমপ্লেন কবে হয়েছে তার ডিটেলস চাইছি, পাচ্ছি না। কারোর বিরুদ্ধে, আর বিলবোর্ড তো বাইরে, আপনি অফিসের ভিতর ঢুকবেন কেন? এটা ইললিগাল ট্রেসপাসিং। কগনিজেবল অফেন্স তো পুলিশের বিরুদ্ধে হওয়া উচিত। এটা তো পাবলিক প্রপার্টি না, প্রাইভেট প্রপার্টি। আপনারা জবরদখল করে ঢুকে এখানে যা ইচ্ছা তাই করবেন,
বিজেপি উপর থেকে অর্ডার দিয়েছে বলে? দেশে গণতন্ত্র বলে, সংবিধান বলে, বিচার ব্যবস্থা বলে কিছু নেই? কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আপনি আগে নোটিশ দেবে, নোটিশের বেসিসে হিয়ারিং হবে, অ্যাডজুডিকেশন হবে, লোয়ার কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্টে মামলা হবে। বিচার ব্যবস্থা যা রায় দেবে আমরা মাথা পেতে দেবো? বিচার ব্যবস্থার ঊর্ধ্বে তো কেউ নয়। কোনো রকম কোর্ট হিয়ারিং ছাড়া, কোনো রকম ইন্সপেকশন ছাড়া, কোনো রকম আলোচনা ছাড়া বিলবোর্ড খুলতে হবে, জোর করে অফিসে ঢুকে যাও। জোর করে তৃণমূলকে কি করে শেষ করা যায়? তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করো, তৃণমূলকে ভাঙো। এত ভয় কেন? মানুষের ভোটে যদি আপনারা নির্বাচিত হন, তৃণমূলকে মিটিং করার পারমিশন দেবো না, তৃণমূলকে মিছিল করার পারমিশন দেবো না, তৃণমূলের নেতাদের আক্রমণ করব, তৃণমূলের পার্টি অফিস ভেঙে দেবো, তৃণমূলের বিলবোর্ড খুলে দেবো। এত ভয় কেন? বিজেপির নেতা আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলবো যে ক্ষমতাটা প্রয়োগ করছেন তৃণমূলকে শেষ করার জন্য। তৃণমূল ঘাস ফুলের দল, ঘাস যত কাটবেন ঘাস তত বাড়বে, কেটে শেষ করতে পারবেন না। এই ক্ষমতাটা আপনি 4টে মানুষের উপকার করার জন্য লাগান, মানুষ আশীর্বাদ করবে, ভালো কাজ করুন। আমরা ইতিমধ্যে চিফ জাস্টিসকে লেখা শুরু করেছি, কোর্টে মামলা ফাইল হচ্ছে। পুলিশ আজকে যে আচরণ করেছে, যে গুন্ডাগিরি করেছে, আমি এদের বিরুদ্ধে ইন্ডিভিজুয়ালি এদেরকে পার্টি করে হাইকোর্টে রিট ফাইল করি। কেউ যদি ভাবে এই এখনো এক তন্ত্র চলছে ভারতবর্ষে, দেশের সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়। কোনো অবৈধ কাজ পুলিশও করতে পারে না, কোনো রাজনৈতিক দলও করতে পারে না, কোনো সরকারও করতে পারে না, কোনো কর্পোরেশনও করতে পারে না, কেউ করতে পারে না। সংবিধান মেনে সবাইকে কাজ করতে হবে। জন্টুদা, বিজেপির অভিযোগ, যখন বিজেপি বিরোধী ছিল তখন তো অভিযোগ ছিল যে কার্যত সংবিধান নামক বিষয়টাই তুলে দিয়েছিল। আমার আজও মনে আছে শুভেন্দু অধিকারী বলছেন যে আইপিসি চলতো, 9 তারিখে উনি দায়িত্ব নিয়ে এখানে বিএনএসকে লাগু করেন, মানে আইনকে একেবারে, আইন, সংবিধান, গণতন্ত্র, এই যে কথাগুলো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, কার্যত সেগুলো কিচ্ছু ছিল না। সত্যি কি তাই? আজকে যে ঘটনা ঘটলো তার সঙ্গে সেই সূত্রটা কতটা মেলানো যায়? দেখো, বিগত 15 বছরে পশ্চিমবঙ্গে 19-এর 1-এর ক, অর্থাৎ যে মৌলিক অধিকার, বিরোধী রাজনীতি করার তাদের কণ্ঠস্বর কোনোটাই মানা হতো না। এমনকি অরাজনৈতিকভাবে যদি আমরা একটা স্ট্রিট কর্নারও করতে চাইতাম, ধরো ডিএ নিয়ে বঞ্চনার অভিযোগে আমরা কোনো আন্দোলন করেছি, আমাদের হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হতো। একটা স্ট্রিট কর্নারও বিরোধীরা বুকে হাত দিয়ে, নীলাঞ্জনও এখানে স্বীকার করবে যে তৃণমূলের যুগে 15 বছরে স্ট্রিট কর্নারটা পর্যন্ত বিরোধী এবং নাগরিক সমাজ করতে পারতো না, ওটা হতো না। বিরোধীরা এই রাজ্যে তখন কাফেরের ভূমিকায় সরকার দেখত। এবং দ্বিতীয়, এই যে গভীর রাতে পুলিশ গিয়ে হঠাৎ করে টোকা দিয়ে তুলে আনা, কেজিবি সোভিয়েতের সবচেয়ে কুখ্যাত যে পুলিশ, যারা মধ্যরাতে ওই যে মিডনাইট নক বলা হতো তাদের, কুখ্যাত মিডনাইট নক, টক করে টোকা দিয়ে তুলে আনা প্রতিবাদীদের, তারপরে তাদের আর খুঁজে পাওয়া যেত না। ওই একই প্যাটার্ন কিন্তু 15 বছরে আমরা দেখেছিলাম মিডিয়ার সাথে যুক্ত। এমনকি বিরোধী দলের নেতা, বিশেষ করে সজলবাবু এখানে আছেন, ওয়ান অফ দি ভিকটিম, যে কীভাবে তাকে দরজা ভেঙে তোলা হয়েছিল, তাদের ন্যূনতম মৌলিক অধিকারটা পর্যন্ত সেই সময় পুলিশ বা বকলমে, পুলিশ মন্ত্রী বকবলে শাসক দলের নেতারা মানেনি। এমনকি ইউটিউবার, তোমাদের মতন চ্যানেলের যারা পেটের দায়ে প্রোগ্রাম এইসব সঞ্চালনার কাজে থাকো, পলিসি, কাগজের পলিসি, মিডিয়ার পলিসির পার্ট হয়ে করতে বাধ্য হও বা বলো, তাদের বিরুদ্ধেও বেছে বেছে মামলা। মনে আছে ঝন্টুদা, আমি জাস্ট অনিচ্ছাকৃতভাবে আপনাকে থামালাম। আমার আজও মনে পড়ছে গতবার দুর্গাপূজার সময় সজল ঘোষকে বারবার প্রেস করতে হচ্ছে যে পুলিশ এই রাস্তা আটকে দিচ্ছে, সেই রাস্তা আটকে দিচ্ছে, এখান থেকে লোক ঢুকতে দিচ্ছে না, ওখান থেকে, মানে পুলিশের বিরুদ্ধে। কিন্তু তখনও কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার বা তার তরফে সেই অর্থে পুলিশের বিরুদ্ধে কিন্তু ওই প্রেসই করা হয়েছে, তার বাইরে কিন্তু কিছু করা হয়নি। একদম একদম। এবং তোমার মনে আছে সুদূর অনুব্রত মণ্ডল যখন পুলিশে মা স্ত্রীকে ধর্ষণের কথা বলছে, অনুব্রত মণ্ডল সেই অনুষ্ঠানটা করেছিল বলে একটি ইলেকট্রনিক মিডিয়ার বিখ্যাত সঞ্চালকের বাড়িতে নোটিশ চলে গেছিল পুলিশের বেআইনিভাবে। সেটা অবশ্য করে হাইকোর্টে সাটাসাট হয়েছে। আমার প্রশ্নটা কোথায় গিয়ে, ওটা হয়েছে বলে এখন এটা হবে, আমি এই জাস্টিফিকেশনে আসছি না, আমি আইনটা দেখছিলাম। এই যে বিলবোর্ড, আমার প্রশ্ন হলো, বিলবোর্ড ভাঙার ক্ষেত্রে পুলিশ কাগজ নিয়ে আসবে, নোটিশ দেবে, অভিষেকবাবু খুব সুন্দর করে বললেন। কিন্তু প্রশ্ন হলো, বিলবোর্ডটা লাগানোর সময় কি কর্পোরেশন, কলকাতা কর্পোরেশনে পারমিশন নেওয়া হয়েছিল? বিলবোর্ডের স্পেসিফিক আইন আছে, এই ধরনের বিলবোর্ড যে কেউ আমি লাগাতে পারি না, আমরা কেউ না, যত প্রভাবশালী লোক হোক না কেন, বিলবোর্ড বা কোনো রকম বোর্ড আউটসাইড অফ আমার পেরিফেরি লাগাতে গেলে আমাকে ন্যূনতম পারমিশন নিতে হয়, যেটা মিউনিসিপ্যাল কর্পোরেশন এখতিয়ারের পার্ট। সেটা কি দেখাতে পারবে মাননীয় সাংসদ? প্রথম। দ্বিতীয়, এখানে একটা ভুল চর্চা হচ্ছে। 28শে অগস্ট
তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিবস নয়, একদম। এটাও হাইজ্যাক করা, চুরি এটাও করা। হাইজ্যাক করা, Hijack একদম করা, একদম hijack হাইজ্যাক করা। করা। এটা অ্যাকচুয়ালি কংগ্রেসের, এটা কংগ্রেসের, 28 এটা কংগ্রেসের, অবশ্যই। ছাত্র পরিষদটা আমাদের কংগ্রেসের, এটা মানতে বাধ্য। প্রতিষ্ঠিত হয়েছিল মমতা ব্যানার্জি 1998 সব কিছু চুরি করেছে জাতীয় চুরি আবার কি? ম্যাডাম, আমাকে চুরি বলতে আবার হবে কি? একটা আলাদা পার্টি তৈরি হয়েছে, কি বলছেন আপনি? ভাই, কি বলছি? আমি ঝুঁকতে কি বলছি? দাও। সবাই দিদি, জানে। দিদি, All ঝুঁকতে দাও। everyone, দোলনদীপ, everyone please. What? দোলনদীপ, What? আপনার কাছে। আপনি আমাদের explain তৃণমূল করুন। ছাত্র পরিষদ আরে ওনাকে তো ফার্স্ট রাউন্ডে বলতে দিন। দেবাশিস, একটু হ্যাঁ। 1954 সালে 28 আগস্ট কারবালা ট্রাঙ্ক লেনের ভাড়া বাড়িতে ছাত্র পরিষদ প্রথম প্রতিষ্ঠা করেন বন্ধু জওহরলাল নেহরু দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে জননেতা অতুল্য ঘোষ। হ্যাঁ, সতেরো তার সাথে এটা কি সম্পর্ক? কোনোভাবেই এটা কি সম্পর্ক? পরিষদ নয়, দায়িত্ব নিয়ে এটা বলার অধিকার তোমাদের নেই। আজকে না, আপনার থেকে অধিকার শিখতে হবে। তৃণমূল আপনার কথাবার্তাগুলো জোসেফ গেবেলসের মতন হয়ে যাচ্ছে। অ্যাকিউজ দ্য আদার সাইড অফ হোয়াট ইউ আর গিলটি অফ। আপনি সেটাই করছেন। যা যা বিজেপি করছে সেগুলো আপনি 15 বছরের প্রতিষ্ঠা দিবস, যেটা ছাত্র রাজনীতির মাইলস্টোন তৈরি করেছিল আরে ছাত্র ভারতবর্ষে। রাজনীতি নিয়ে এটা আপনি তো বলে জ্ঞান নয়, শিখবো না। তৃণমূলের আজকে নয়। যে এই নৈরাজ্যটা আর হচ্ছে তৃতীয় সেটা আপনি দেবাশিস, বলুন। দেবাশিস তৃতীয়। আপনি তো সেকেন্ড বিজেপি মুখপাত্র নন, একদম তো রয়েছে বিধায়ক দেবাশিস, বিধায়ক। দেবাশিস, একটু আমি লাস্ট একটু বলবো। দেখো, তৃতীয় কথা হচ্ছে, দ্বিতীয়বার আমি সুযোগ পাবো কিনা, পুলিশের কাজে বাধা দেওয়া বিএনএস এর 132। পুলিশ যদি বেআইনি কাজ করে, আমার বাড়িতে যদি বেআইনি ভাবে ঢোকে, আমার অ্যাবসলিউট অধিকার আছে। আত্মরক্ষার অধিকার সবার আছে। না না, বেআইনি বাহিনী তুমি না। বুঝছো কি? আরে বেআইনি, আমরা তো বেআইনি বলছি বাহিনী এখানে বুঝছো কি নোটিশে করে? দেখাতে পারছে না, নোটিশটা ইনফ্রাকচুয়াস। তোমার কাছে কি নোটিশ আছে? Infractuous, না, যে তারা এই- দেখিয়েছে, তারা এই- দেয়নি। এই- না না, এই- দেয়নিটাই তো না, না, বেআইনি। না, আরে বাবা ঝন্টু দা, যেটা বলতে তুমি বলো, দেয়নিটাই তো বেআইনি। যে এই বিলবোর্ড লাগানোর Notice সময়, has to be served. এই বিলবোর্ড লাগানোর সময় তোমরা অনুমতি নিয়েছিলে? বিজেপি অফিসের বাইরে যে নোটিশগুলো আছে সেগুলোর জন্য পারমিশন নেওয়া আছে। তাদের সিএনটিভির কাছে যাও, বাইরে যে হাইকোর্টে দ্বারস্থ হও, তারাও দেখাবে। যে রাস্তার বাইরে আছে সেটার জন্য পারমিশন নেওয়া আছে। একদম, permission নিতে হয়। একদম Corporation পারমিশন থেকে। নাও। আচ্ছা দেবাশিস, বোর্ডের দেবাশিস, সাইড আমরাও দেখিয়ে দেবো, Please, please. আমরাও দেবাশিস। দেখিয়ে দেবো পারমিশন। যদি পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগটা স্পেসিফিক্যালি প্রতিষ্ঠিত কোর্টে হয়ে যায় যাবে, বিএনএস এর হয়ে গেল। 132 সেকশন 132, যেটা হয়ে গেল, কোর্টে BNS যাবে, বিচার হবে। আমি আবারও বলছি, BNS পুলিশের against ও বিচার হবে, 132, individually 221 retrial হবে। এবং 195 Individually writ petition file করা হবে। আচ্ছা, আরে একটা illegal বিরতি নিয়ে trespassing করেছে। বিরতি নেব, বিরতি নিয়ে ফিরে প্রথম আসছি। কথা, বিরতি নিয়ে ফিরে billboard- আসছি। আর এক রাউন্ড আমরা রাখবো আলোচনায়, যেখানে এই পুরো আলোচনার পর যার যেটা বক্তব্য অবশ্যই সেটা নিয়ে আমরা আলোচনা করবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পরে। সঙ্গে থাকুন। ফিরে আসলাম, আর এখন এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো এই বিলবোর্ড খোলা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং তাপস রায়, রাজ্যের বিধায়ক তথা মন্ত্রী, কি বলছেন একবার শোনাই আপনাদের। মুখোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটে যে অফিস আছে সেই অফিসের বিলবোর্ডটি বেআইনি এবং তার জন্য কর্পোরেশন, কলকাতা পৌরসভা তাদেরকে নোটিশ দিয়ে জানিয়েছে। আজকে কর্পোরেশন সেই বিলবোর্ড খুলতে যায় নিয়ম অনুসারে, কারণ বেআইনি নির্মাণ কর্পোরেশনের খুলে ফেলা উচিত বা ভেঙে ফেলা উচিত। কিন্তু যেভাবে আজকে প্রথমে কর্পোরেশনের লোকেদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে তাদেরকে বাধা দিলেন, পুলিশের সাথে ধস্তাধস্তি করলেন, কিন্তু সাংসদ না গুন্ডা সেটা বোঝা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজেকে অক্ষয় কুমার মনে করছেন নাকি? আর ওই পাশে যে ওই ছন্ডা মার্কা লোকটা আছে সে কি নিজেকে সুনীল শেঠি মনে করছে? যদি মনে করে তাহলে তো মুশকিল, তাহলে পুলিশকে তো ব্যবস্থা নিতে হবে এদের। এবং যেভাবে বেআইনি কারবার করেছেন এবং বেআইনি কারবার করার পর সেটা নিয়ে আরও বেশি আবার দাদাগিরি মারছে। মানে হিন্দিতে একটা কথা আছে, চোরি চোরিকে ওপর সিনা চোরি, তো সেটাই তো করছেন, চোরের মায়ের বড় গলা। আচ্ছা, ইললিগ্যাল এই শব্দটা আমি আর কিছু বলবো না। অভিষেকের মুখ থেকে বেরোনো উচিত। অভিষেক ইললিগ্যাল লিগ্যাল বলবে, পশ্চিমবাংলার মানুষ শুনবে। পুলিশকে বাধা দিলে, সরকারি কাজে বাধা দিলে যা করার তাই করতে পারে পুলিশ, করছে না কেন? কেএমসি তো একটা ইখতিয়ার আছে, আইনে তাকে পাওয়ার দেওয়া আছে। সে পুলিশ চেয়েছে, পুলিশ গেছে, এবার বাধা দিলে যা করার করবে কেএমসি অথরিটি বা অ্যাডমিনিস্ট্রেটর। তবে এটা খুবই হাস্যকর যে অভিষেক লিগ্যাল ইলিগ্যাল এসব নিয়েও কথাবার্তা বলছে বা রাখছে। যারা অন্য সব অফিস রয়েছে
তারা আপত্তি করতেই পারে, হয়তো করেছে, হয়তো পারে, আমি জানি না সেটা। একটা বিল্ডিং যদি কমপ্লিটলি ওন্ড বাই তৃণমূল কংগ্রেস হয় সেখানে লাগাতেই পারে, কিন্তু একটা বিল্ডিং সেটাতে আরও যদি অফিস থাকে, সেখানে ওনার থাকে বা টেনান্টেড পোর্শন থাকে, তাহলে পরে করা যায় না। ও তো সব কিছুর মধ্যে বিজেপি থেকে, তার মানে 15 বছর ওর অঙ্গুলি হেলনে আর পিসির অঙ্গুলি হেলনে যা যা ঘটেছে 15 বছর সব তো ওর আর ওর পিসির অঙ্গুলি হেলনে ঘটেছিল, তো তাই জন্য ও মনে করছে বা তৃণমূলের অঙ্গুলি হেলনে ঘটেছিল। এইটার ওপর একটা কেস হতে পারে, এবং যারা বাধা দিচ্ছে তাদের মনে করলে পরেই সরকারি কাজে বাধা দেওয়ার জন্য তাদের গ্রেপ্তার করা যেতে পারে এবং আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া যেতে পারে। যেরকমভাবে তাপস রায় বলছেন, তার পরবর্তীতে আমরা দেখলাম যে বিলবোর্ডটি ভেঙে ফেললো কলকাতা পুরসভার কর্মীরা, মানে ওপরে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা ছিল, এবং আমি যখন অনুষ্ঠান শুরু করি তখনও পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবে সজলদা? পুলিশ এরপর কি করতে পারে? দেখুন, ব্যাপারটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা এই বিষয়ে নিতে পারে যদি উনিও এই মারামারি ধস্তাধস্তিতে নিজেকে যুক্ত করেন। আপনি যদি বলেন গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি, এতে ব্যবস্থা নেবে কি নেবে না সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন। হাইকোর্টের রক্ষা কবচ, সুপ্রিম কোর্টের বিভিন্ন রক্ষা কবচ, এগুলো না থাকলেও এতদিন জেলেই থাকতো, এখন বেচারি কিরম ধস্তাধস্তির মধ্যে জড়াতে হতো না। কিন্তু আজকে যদি ধস্তাধস্তি করে থাকেন এবং যদি তাতে প্ররোচনা দিয়ে থাকেন, তাহলে অন্যদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয়, এক যাত্রায় পৃথক ফল হওয়া তো উচিত নয়। আগে একজন সাংসদকেই কাস্টডিতে নেওয়া উচিত। উনি বলছিলেন যে সাংসদদের প্রিভিলেজ থাকে, কোনো প্রিভিলেজ থাকে না। যদি থাকতো তাহলে আপনারা একাধিক সময় একাধিক জায়গায়, আমি প্রমাণ দিয়ে দিতে পারি এখানে বসে বসে, আপনারা একাধিক সাংসদকে অ্যারেস্ট করেছিলেন বিভিন্ন আন্দোলন থেকে বিভিন্ন জায়গায়, যেটাও আপনারা করতে পারেন না। তো আমি বলছি এগুলো কোনোটাই কথা নয়। বেআইনিভাবে একটা বোর্ড লাগিয়েছে, এই নিয়ে এত মানে হেস্তনেস্ত করার তো কোনো যুক্তি ছিল না। বোর্ডটা নিজেরাই খুলে, প্রথম কথা হচ্ছে এটা প্রতারণা করা হচ্ছে মানুষকে। অল ইন্ডিয়া লেখার ওদের অধিকারই নেই। আরে সেটা ইসিআই কে বলুন। আরে ভাই ইসিআই, আরে সরকারই তো খুলতে এসছে। আরে আবার এই দেখো ইসিআই বলে পকেটে, কত বড় অসম্মান করলো। অসম্মান, ওদের সম্মান আছে। ও মা, মানুষের ভোটাধিকার কেড়েছে, ওদের আবার কি সম্মান? একটা মিনিট বলতে দাও। এইরকম গলা করে নাটকীয়তায় মানুষের ভোটাধিকার করে আর যেই বলুক না তুমি আমার থেকে ভাই অনেক ছোট, তাই আমি এসবভাবে আক্রমণ করতে চাই না, এগুলো করো না। ভোটাধিকার তার যদি না থাকতো তাহলে তোমাদের 80টা বিধায়কও জিততো না। মানুষের ভোটাধিকারকে যদি সম্মান না জানাতো তাহলে তোমাদেরকে 80টা বিধায়ক জিততে পারতো না। মানুষের ভোটাধিকারকে সম্মান জানানো হয়েছে বলে তোমাদের মদন মিত্র, কুণাল ঘোষ মতন লোকেরাও জিততে পারে। হ্যাঁ, তোমরা যেখানে জিতেছো সেখানে সব ইভিএম ভালো, মানুষের ভোটাধিকারকে সম্মান দেওয়া হচ্ছে। আরে আমি কি করা হচ্ছে? 30 লক্ষ মানুষ বেশ করেছে, আর তো মহা মুশকিল। তো তুমি 30 লাখ লোককে নিয়ে দিল্লি যাবার কথা ছিল, এখানে যাচ্ছ তৃণমূল এসআর করতে দিয়েছে না, দিল্লিতে গিয়ে না, এক মিনিট, 30 লাখ। আরে ভাই, আরে ভাই শোনো ভাই, এটা চিতপুর নয়, এটা চিতপুর নয়। আমি বলছি তুমি 30 লাখ লোক নিয়ে তো তোমাদের দিল্লি যাবার কথা ছিল, শোনা তোমরা যাওনি কেন? সে 30 লাখ লোককে নিয়ে এসো, একদিন একটা ব্রিগেড বাড়াও, অসুবিধা কোথায় ছিল? 30 লাখ লোকের নাম বাদ দিয়েছে, তার 30 লাখ ভোটে দাঁড়ালে কেন? তো ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলে কেন? তোমরা কি চাইছিলে? যে ভূতেরা এসে ভোট দিয়ে যাবে? সেই 30 লাখ মানুষ রাস্তায় নামলো, আচ্ছা 30 লাখ ছেড়ে দাও, 1 লাখ লোককে নিয়ে নামতে পারতে। তোমাদের সরকার ছিল, পুলিশ ছিল, দিল্লি যাবার কথা ছিল, সব ট্রেন ক্যান্সেল করে দিলে কেন? এই সমস্ত আজে বাজে কথা বলে লাভ হবে না ভাই। শোনো, আমি একটা কথা বলছি, তৃণমূলের শেষ সম্পন্ন হয়েছে, এবার সৎকারটা বাকি আছে। এসব করে কোনো লাভ হবে না। তুমি কুম্ভের মতন রক্ষা করছো বুদিগড়, ভালো কথা, কিন্তু শেষ পরিণতিটা যা হবার তাই হবে। শেষ পরিণতিটা কুম্ভেরও যা হয়েছিল তোমারও তাই হবে। এর মধ্যে কোনো যুক্তি নেই। চোরকে সমর্থন করো না। বাংলার মানুষের রিয়াকশনগুলো দেখো, মানুষ আমাদের ওপর খেপছে, মানুষ আমাদের ওপর চড়ছে যে অভিষেক এখনো বাইরে কেন। মানুষ আপনাদের উপর বাইরে সেটা দেখছে, আপনাদের মন্ত্রীদের যা লেজগোবরে অবস্থা। এক এক করে বলুন, আমি আসবো এক এক করে। নীলাঞ্জন বলো। না, আমার ওনার বক্তব্যের উপরে আমার অ্যাডিশনাল কিছু বক্তব্য নেই। সমর্থন করছে তাহলে? না, আমি কিছুই সমর্থন করছি না। আপনি বলে গেলেন, দেখুন আপনি অনেক কথা বললেন, একটু আগে ঝন্টুদা অনেক কথা বললেন। ঝন্টুদা কথা বলতেই এসেছি আমরা। একটা ডিস্টোপিয়ান রিয়ালিটির মধ্যে থাকেন। উনি একটা 15 বছরের আগে কি হয়েছে, ঝন্টু দাঁড়ান,
এই দাঁড়াবো বলে- ঝন্টুদা কিছু বলবেন? তুমি তৃণমূল আচ্ছা, একটা কংগ্রেসের মিনিট। সঙ্গে যাবে। কি বলবেন এই বিষয়ে? দাঁড়া, আপনি এটুকু জানেন না ঝন্টুদা কিছু সব বলবেন? নাকি চুরি করেছে কংগ্রেসের থেকে। চুরি করেছে আপনাদের এই তো। তো অবস্থা। আপনারা তো আমাদের চুরি কর্মী করেছে। রোজ আহা, দুটো করে- এরকম- রোজ এরকম- তৃণমূলে না, দুটো করে- গলা রোজ চেঁচিয়ে তৃণমূলে- বললে রোজ কি? তৃণমূলে দুটো করে 70 কর্মী এই একুশে কংগ্রেসের জুলাই টাকা। যিনি 1000 ভোট পেয়েছে, গেছে কোথায়? আমার কেন্দ্রে 1000 ভোট আরে পেয়েছে। 1000 পাক, আরে আপনার 500 পাক। প্রদেশ সভাপতি 1000 পাক, সে আমাদের 500 দুটো করে পাক। কর্মী রোজ জয়েনিং চুরি করে করাচ্ছে। করলে আচ্ছা, আচ্ছা, এক মিনিট, এই তো আপনাদের একটা- অবস্থা। চুরি করে ছাড়ুন, ভোটে ছাড়ুন। ভোটে আরে দিতে ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন। আচ্ছা শুভঙ্কর সরকার দুটো করে কর্মী জয়েন করাচ্ছে, ভাই তোমাদের দুটো করে কর্মীরা ছেড়ে দিচ্ছে কেন? এক ছেড়ে এক দিচ্ছে মিনিট, কেন? এক মিনিট। কারণ আপনারা বেরোচ্ছেন। আমি বলছি ভাই, আপনারা- ভাই, শুনুন। আপনারা বিধায়করা আরে ভাই, ছেলেকে ফোন করে শুনুন বলছে, না। চুরি আচ্ছা, করে ভাই, চুরি করো। শুনুন না। আপনার কলিগরা ফোন করে আরে বলছে ভাই, যে কোনো পার্টি করে কলিগরা ফোন তৃণমূল করে করে বলেছে একবারে। আচ্ছা মুখ্যমন্ত্রী বলেছে চুরি সব করছো পার্টি সেটা থাকবে স্বীকার শুধু করো। তৃণমূলকে আচ্ছা, শেষ করে দেবো। বলছে ভালো কথা। তৃণমূল আমি চুরি বলছি, করেছে, তাই আমি- বিজেপি আমি- এসছে, আমি একটা সেটা কথা তো বলি বাজে ভাই, কথা। শুনুন ভাই, আমি প্রত্যেকটা জায়গায় একটা- চোর। ভাই আমার একটা আরে কথা আপনার শুনুন না। তোমাদের বলতে আরে হবে আপনারা না। শুনুন না, তোমাদের সেটা বলে বলতে নিয়ে ক্যান্ডিডেট কে এসছে। ঢেলে বলে নিয়ে নিয়ে এসছে? এসছে না। তোমরা ভাই, নিয়ে ভাই, এসছো। আমি একটা কথা বলছি। ফুলের বকি নিয়ে তোমরা এক- গেছো এক- মোদির এক- কাছে। এক মিনিট, তোমার একটা- দিদি গেছে মোদির কাছে। আমি- আরে আপনার রাহুল গান্ধী আরে গিয়ে জড়িয়ে ধরে মোদিকে Please, please, এরকম করো। ফলদার ক্যান্ডিডেট এই নিজেদের মধ্যে গোষ্ঠী লড়াই করো না। এক একজন আমি একটা কথা হ্যাঁ, বলছি, মানুষ বুঝতে আমি পারে। একটা কথা বলছি, তুমি বললে দুটো করে রোজ আজকে কর্মীকে জয়েন করাচ্ছে। আচ্ছা, খুব অন্যায় কাজ করছে। আমাদের যখন আমরা গতবার জিতেছিলাম তখন আমাদের কতগুলো বিধায়ক ছিল? দুটো মনে হয়। তখন আমাদের কতগুলো বিধায়ক ছিল? গতবার 21-এর বিধানসভায় আমাদের 77 ছিল। আচ্ছা, যখন আমরা শেষ করলাম তখন আমাদের বিধায়ক সংখ্যা কত? 21-এর যখন শেষ হলো 70-80 ছেড়ে দিয়েছে 60-এর নিচে, হ্যাঁ, সব নিয়ে নিয়েছে। 60-এর নিচে, 60 কবে বোধহয়। ঠিক। হ্যাঁ, আর আপনারা আজকে শুনুন না, একে কি বলে জানেন বাংলায়? আপনার মতো তো ইংরেজি তো জানি না, আমি বাংলায় যেটা জানি সেটা বলে, আমি তো শুদ্ধ ভাষায় বলছি। আগেকার দিনের মা বোনেরা অন্যরকম ভাষায় বলতেন, সেটা হচ্ছে যে সতীয়লি কবে স্বামী মূল্য যাবে। একদম। আপনি এখন দল ভাঙানোর কথা বলছেন, দল ভাঙানোর মাস্টারপিস যদি কেউ Masterpiece থেকে মমতা থাকে, ব্যানার্জি। তাহলে সেটা তৃণমূল। ওর থেকে শেখা হয়েছে করেননি, এটা বলে দিন যে পুরো আপনারা কংগ্রেস পরিবর্তন দলটাকে করতে চুরি আসুন। করেছেন, পুরো কংগ্রেস দলটা চুরি করেছেন, নাম চুরি করেছেন, সমস্ত কিছু চুরি করেছেন, আর করে বলছেন যে ওরা দল ভাঙায়। কারণ আমরা চুরি করেছি। বিজেপির হ্যাঁ, সে তো আমরা সবাই জানি কে বিটি। না, আরে প্রদেশ কংগ্রেসে দোলনদি, BJP দোলনদি, কোনো এই রক্তক্ষরণ চুরি করার খেলাটা মমতা ব্যানার্জি না, না, শিখিয়েছে। এই রক্তক্ষরণ কংগ্রেসের বহুবার হয়েছে। এটা দল ভাঙানি আলোচনার, এমনকি আমি দেখেছি যে বামেরা যখন মানে রাজত্ব চালিয়েছে, সজলদা খুব ভালো বলতে পারবে, কংগ্রেসের সঙ্গে প্রচুর বিরোধিতা থাকতে পারে, কিন্তু একাধিক পুরসভা কংগ্রেস কিন্তু তখন চালিয়েছে। কিন্তু তৃণমূল জমানায়, তৃণমূল ক্ষমতা আসার পর, মানে ঝালদা পুরসভার কথা আপনারা হয়তো মনে নেই, একজন একদম কংগ্রেস মনে না কর্মী থাকলে তপন কেন? কান্দু মেরেই ফেললো। মারাই গেলেন উনি, এমনকি মেরে মারা গেল না, মেরে ফেলা হলো। মানে খুন হলেন। অবশ্যই আছে। কোথায় প্রমাণ? না, এটা ঠিক আছে, হয়েছে। কথা বলবো। এটা হয়েছে। বাজে কথা বলবো না তুমি। একটা এখানে কথা বসে বলবো, বসে তর্ক করার জন্য একটা কথা বলবো নীলাঞ্জন, তোমার ঠাকুরদাদার বাবা ছিল? নিশ্চয়ই কোনো প্রমাণ নেই তো, প্রমাণ কোথায়? না, না, এই যদি কথাগুলো না, না, বলেন না, এগুলো এগুলো কোনো কথা নয়। টিভি চ্যানেলে বসে না, বলার না, কথা না, নয়। না, টিভি চ্যানেলে হ্যাঁ? বসে তাই তো আমি বলছেন প্রমাণ, আমিও বলতে পারি। আজকে বলছেন প্রমাণ, এখনো জেল খাটছে আপনাদের লোকেরা। আরে বাবা, জেল যারা আরে তারা এখনো জেলে আছে, কি বলছেন আপনারা? মামলা হামলা করে ওখানে ভালো তৃণমূল আর খারাপ এগুলো না, এগুলো চ্যানেলে বলার যোগ্য নয়। এগুলো চ্যানেলে বলার যোগ্য নয়। আজকে যদি টপিকে যদি এটা টপিক যদি বিজেপি আর তৃণমূল হয়, না 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 তাহলে কংগ্রেসের মধ্যে লড়াই উচিত হয়। এবার কি বলবো বলুন? না, বলাটার কি না, আছে? এবার আপনি সব কিছু তৃণমূল চুরি করে আমাদের 28 আগস্ট হ্যাঁ। কার ছাত্র পরিষদের কার জাতীয় কংগ্রেস, সেটাও তৃণমূল কংগ্রেস নিয়ে নিল কেন? 21শে জুলাই 21 জুলাইটাও আমাদের। তারপরে তখন তো মমতা ব্যানার্জি, তখন মমতা ব্যানার্জি আপনারা করছেন না। তারপরে আচ্ছা মমতা ব্যানার্জি আচ্ছা, কংগ্রেস কি এবার দোলনদিকে বলুন, দোলনদিকে বলুন। বছর ছাত্র পরিষদ উনি বলুন। তাদের প্রোগ্রাম করে, ওনাকেই বলতে দিন। মহাজাতি সদনে করে, সবাই জানে। তারপরে চুরিটা হয় কি করে? কে চুরি করেছে? চুরি তো অবশ্যই করেছো। কংগ্রেসের লোক তুমি নামটা কি করবে? দিয়েছো? তুমি তৃণমূল ওইদিকে কেন ছাত্র করছো? পরিষদ। আরে বোকাদের আরে মতো। না, না, কংগ্রেস একটা- থেকে তো আমি জানি না আগে জানো আজকে ভালো করে ইতিহাসটা। মানে কংগ্রেস টিভিতে বলতে এসে বলে সবাই মিলে একসঙ্গে বললে কথা বলছি হোয়াট ইজ দ্য ছাত্র পরিষদ? সব আমরা জানি। বলো। আরে এক মিনিট, কিচ্ছু এক জানো না। সব জানি। স্বর্গ করার জন্য আমার নেত্রী ছাত্র পরিষদ করতো। আমি ছাত্র পরিষদ আজকে রাখি পূর্ণিমা, তৃণমূল কংগ্রেস কোথায় ছিল তখন? আরে এক মিনিট, কোন কংগ্রেস? শুরুই তো হয়েছে তৃণমূল আরে কংগ্রেস, এটা পুরো ঝগড়া বাচ্চা করার জায়গা অনেক নয়, শিশু। যুক্তিসঙ্গত কথা। আমি বলছি যে আজকে রাখি পূর্ণিমা, বোনেরা নিশ্চয়ই আমাকে মানে ভালোবাসবে, আশীর্বাদ দেবে, আমিও বোনদের শুভেচ্ছা জানাবো, সব হবে। সে আমি নীলাঞ্জনকে ছোট ভাই হিসেবে আশীর্বাদ করতেই পারি। বলছি কংগ্রেসের তো সবই চুরি করেছে, জামা কাপড়টাও রাখেনি। কংগ্রেসের সাথে আতাত, কংগ্রেস এই কংগ্রেস তৃণমূলের সঙ্গে আতাত করে কেন?
কোনোদিনও কংগ্রেস তৃণমূলের সঙ্গে আঘাত করে না। কোন জায়গায় আপনি দেখছেন তৃণমূলের সঙ্গে আঘাত করে? 2 বছর ক্ষমতা এক মিনিট, আরে ভাই মন্ত্রী ছিল, একটু আগে ইতিহাসের কথা বলছিল, মন্ত্রী ছিল আপনাদের, কে? মানুষ ভূঁইয়া ছিল, আরো দু একটা ছিল, মোহাম্মদ সোহরাব। না আমি বলছি এই কি বলে, আরে তখন তো 2011-তে রাজনৈতিক যে অঙ্কটা ছিল, রাজনৈতিক যে অঙ্ক সিপিএম ছিল, কে রাজনৈতিক অঙ্ক দাঁড়াতে ছিল না, গিয়ে, এটাও- আরে আপনিও তো কংগ্রেসে ছিলেন, না, হ্যাঁ, তা আপনিও তো তৃণমূলে গেছেন, আরে গেছি তারপরে তো। আপনি বিজেপি গেছেন, গেছি তো। তা এরকম যদি 50 বার দল বদল করেন, আরে তাহলে কেউ না কেউ কোনো না কোনো আরে ভাই, কালকে যদি আমি কালকে দল বদল করে বিজেপিতে চলে যাই, একদম। আমি যদি কালকে তৃণমূলে চলে যাই, কালকে যদি আমি বিধায়ক হয়ে যাই, দেখুন তাহলে এই তো রাজনীতির খেলা। আমি বলছি যুক্তিপূর্ণ জায়গা, আমি তো সবাই জানি, আরে আপনারটা জানে সবাই কি? নাও জানতে পারে, আপনি আমারটা বলছেন জানে, মন্ত্রী হয়েছিল, আমি বলছি তখন তো রাজনৈতিক অঙ্গ আরে দাঁড়িয়েছিল ভাই 2011-তে। তাহলে আমি এই কথাগুলো বলবো না। এখন আমি আমাদের নেই। যেমন দল বদল এখন নিয়ে আমাদের জোট লোককে, নেই। এক মিনিট শুনুন, আমি যেমন দল বদল নিয়ে লোককে বেঁধবার আগে আমি দুবার ভাবি যে আমি তো দল বদল করেছি, আপনারা কত দলের সঙ্গে সহবাস করেছেন আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু আমি তো বলবার আগে দুবার ভাবি। আপনি একটু আগেই বললেন না যে এ চুরি করেছে, ওই চুরি করেছে, তখন আমার মনে হলো যে চুরি করেছে আমি তার সাথে হাত মেলাবো, আমি তার সাথে হাত চুরি করে মেলাবো। হাত মেলাবো মানে না এই রাজনৈতিক অঙ্ক। ক্ষেত্রে না, আমার একদম ঠিক বলেছেন। আমার মনে হয় এই ক্ষেত্রে অধীর চৌধুরী হোক, প্রদীপ ভট্টাচার্য হোক বা শুভঙ্কর সরকার হোক, তাদের কথা কি কেন্দ্রীয় কংগ্রেস শোনে? না দেখুন প্রদীপ ভট্টাচার্য শুভঙ্কর সরকারের কথা শোনে, অধীর চৌধুরীর কথা শোনে। কেন শুভঙ্কর কারণ রায়- আমি বলছি প্রদীপ শুভঙ্কর রায়- ভট্টাচার্য না, না, আমি বলি- রাজ্যসভার সাংসদ হয়েছে তৃণমূলের ভোট। না কিন্তু বাবার কি? না 2011 সালে কংগ্রেসের সঙ্গে জোট মেনে নিলাম, কিন্তু এত অন্যায়, এত অপরাধ 15 বছরের তৃণমূল মানে দুর্নীতির জমানাকে কোথায় জোট? হারার পর বারবার করে আমি বলছি হারার পর, কোথায় জোট? হারার 4 তারিখে হেরেছে, সোনিয়া গান্ধী- এক মিনিট শুনুন না, হ্যাঁ, 4 তারিখে হেরেছে, হ্যাঁ, 6 ওটা তারিখে বললো, না, না, 6 ওটা তারিখে বললো। আরে শুনতে দাও। 6 তারিখে আরে আমি মমতা তো ব্যানার্জি বলবো। বাড়ি থেকে বেরিয়ে কোথায় গেছিল, 6 বা 7 হতে পারে, 6 তারিখে উনি কোথায় গেছিলেন? একদম তাই, 6 ও তারিখ তো বলেছিল টিভিতে নাকি, আপনারা কি ও তো দেখাচ্ছিলেন? হবে না। একদম, টিভিতে একদম। আপনারা কি সে দেখাচ্ছিলেন? ছড়িয়ে ধরা ও ছবি বলছে আমরা আমাকে দেখিয়েছি সোনিয়া বারবার গান্ধী নাকি করে। জেনারেল আচ্ছা, সেক্রেটারি দেবে। আচ্ছা এবার ওকে একটু নাকি এই ঝন্টুদার দেবে, কাছে দিয়েছে যাই, কেন? দিদি একটু ঝন্টুদার দিয়েছে? কাছে যাই, বলেছে কথা? একটু কে বলেছে টিভিতে দেখিয়েছে? একটু যাই, একটু কে বলেছে? টিভিতে দেখিয়েছে? প্লিজ তাতে কি জেনারেল সেক্রেটারি হয়ে গেছে? আরে কেন হবে, কেন যাবে কেন? আচ্ছা বারে 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 কেউ বারে যদি হ্যাংলার মতন যায়, বারে কেউ বারে হাত সখা আপনারা কেউ বারে যদি বারে- হ্যাংলার ভাই, মতন ভাই, যায়, হাত ভাই, পা ভাই, ধরে একটু কেটে থামতে হবে। মতো চান। হ্যাঁ, একটু থামতে হবে বারে বারে মমতা ব্যানার্জি যখন- দিদি একটু দু হাজার থামতে হবে না। এগারোতে যখন ভোট হয়েছিল, দিদি আমি ঝন্টুদার কাছে যাব, মমতা ব্যানার্জি আমি 2011 আমি ঝন্টুদার কাছে যাব। ওরে বাপরে বাপ, মমতা ব্যানার্জি আমি- কংগ্রেসের সঙ্গে আজকের এই জায়গাতে। প্লিজ এই তো আজকে আজকে আরে আমি তো কথা বলছি না, আপনিও ফালতু কথা বলবেন না। delay করছে। delay করছে। ঘটনাই হয়ে আমি যাচ্ছে। একটু ঝন্টুদার বলতে বলা বানাবেন না। আমি একটু একটা মিনিট একটা মিনিট দিদি একটু থামতে হবে। আজকে এটা টপিক নয়, তখন আপনি কোথায় আজকে ছিলেন? এটা টপিক নয় দিদি, এটা দিদি এটা দিদি এটা এটা কংগ্রেসের তৃণমূল দিদি হয়েছে। এটা টপিক নয়। আমার আজও মনে আছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি বলেছিলেন যে এমন একদিন পরিস্থিতি হবে যে যেদিন দেখা যাবে যে বিজেপির এগেনস্টে একই মঞ্চে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল দাঁড়িয়ে থাকবে। আমাদের 19-এর নির্বাচনের আগে কলকাতার ব্রিগেডের সেই ছবি আমরা ভুলিনি। মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে কলকাতার মঞ্চে মানে আমাদের ব্রিগেডের যে ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং সারা ভারতের দক্ষিণে স্টালিন ঠালিন সহ সমস্ত রাজনৈতিক দল এমনকি বামেরাও ওই একই মঞ্চে ছিলেন লোকসভা। না সেটা আমি কে ছিলেন বা না ছিলেন বিজেপির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। আমি ঝন্টুদার কাছে যাব। ঝন্টুদা এই যে আইন আর মানে বেআইনি এবং আইনির কথা বলা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সত্যি আইনি আর বেআইনির কথা বলতে পারে? আমি কেন এই কথা বলছি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো কাজ করতেন গত 15 বছরের টেনিওরে, তার পিসি মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যের, সমস্ত কাজের মধ্যেই তার ধৃষ্টতা, একগুয়েমি মানসিকতা, এগুলো লক্ষ্য করা। কোথায় আইন, কোথায় কে কি বলছে, তার তোয়াক্কা কি করা হতো? না আমি তোমাকে একটা উদাহরণ বলি, আমাকে আনইন্টারাপ্টেড বলতে দিন। আমি Right, right. এখানে Sure. ইস্যু প্রায় আমরা শেষের দিকে, হ্যাঁ। দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 বারের সাংসদ। তুমি যদি হলফনামাগুলি আমি দেখছিলাম, উনি যে ভোটে লড়ার আগে তো এখানে একজন জনপ্রতিনিধি বসে আছেন, তিনি ভালো জানবেন যে হলফনামায় তার সমস্ত হিস্ট্রি দিতে হয়, তিনি কোনো লাভজনক পদে আছেন কি না সেটা ছেড়ে ভোটে দাঁড়াতে হয়, এবং নির্বাচনের শর্তটাই থাকে কিন্তু তিনি লাভজনক পদে দাঁড়ায়নি, এবং হলফনামায় যা যা আছে সব কিছু পুঙ্খানুপুঙ্খুম যদি না মেলে পরবর্তীকালে তার ওই পদটাও চলে যেতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সিও একটা প্রফিটেবল সংস্থার লিপস অ্যান্ড বাউন্সের, কোনোদিন কোনো হলফনামায় তিনি জমা করেননি। এটা
একদম অফিস অফ দ্য প্রফিট অফ দ্য কনফ্লিক্ট মাননীয় সুপ্রিম কোর্টের 2020 সালের ঐতিহাসিক রায়কে উনি ভায়োলেট করেছেন। এটাই তো প্রথম শর্ত ব্রেক, উনি সাংসদ থাকতেই পারেন। আপনি অফিস অফ প্রফিটের মানেটা একটু পড়বেন। দাঁড়াও আমাকে বলতে দাও। আমার কথা যদি ভুল হয় চ্যালেঞ্জ করতে পারো। আমার চ্যালেঞ্জ করছি তো। দ্বিতীয়, নীলাঞ্জন তোমরা 15 বছরের হ্যাংওভার কাটাতে পারোনি, তাই পুলিশ যখন অ্যাক্টিভলি কোনো কাজ তোমাদের দপ্তরে গিয়ে করতে চায়, নোটিশটা দিন না, নোটিশটা দেখান। আমার কথা আমাকে বলতে দাও না। এখানে বলো না, তুমি পরে বলো। হাইকোর্টে যাবে, বলতে পারবে না। সুপ্রিম কোর্টে যাবে। তারপর তো টাইম দেবেন না, আপনি তারপর করে বলবে তো। নোটিশটা দেখাইনি, নোটিশ দেখালে কোনো ব্যাপারই নেই, তারপর ইল্লিগাল হলে খুলে দিত। পুলিশ যখন একটি ন্যায়সঙ্গত কাজ করতে গেছে, ন্যায়সঙ্গত না, ইল্লিগাল। তৃণমূল কংগ্রেস তো 3 মাস 110 দিন আগেও তারা পাওয়ারে ছিল, পুলিশ ছিল তাদের দলের একটা অন্যতম ক্যাডার, তাই অনুব্রত মণ্ডল পুলিশের মা বোনকে ধর্ষণের কথা বললো। সেই অনুব্রত মণ্ডল এখন গিয়ে চলে গেছে, পদোন্নতি হয়, পুলিশের পারমিশন, পুলিশের প্রোটেকশন বাড়ে। আমি তোমায় বলছি, এই পুলিশ তো আলিপুরে ফাইল হাতে নিয়ে লুকিয়ে পড়েছিল। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে একই জায়গা আপনার কাছে ফিরবো, একটা ছোট্ট বিরতির পর প্লিজ সঙ্গে থাকুন। জন্টুদা, আপনার কি মনে হয় এরপর কাল আমরা দেখবো আইনি লড়াই? আমাদের রিপোর্টারও হয়তো কোর্টে থাকবে, আইনি লড়াই হবে, কিন্তু আপনি যে অভিযোগটা ভুল করছেন যে এই পোস্টার যখন দেওয়া হয়েছিল তখন একচ্ছত্রভাবে তৃণমূল আধিপত্যে, তৃণমূল রাজত্বে এই পারমিশন হয়তো নেওয়া হয়নি, আমি আবারও বলছি হয়তো নেওয়াই হয়নি। সেইখানে দাঁড়িয়ে কোর্টের লড়াই কোন দিকে যেতে পারে? দেখো, কোর্টে যদি লড়াই হয়, প্রাইমা ফেসাইতে কিন্তু পুলিশ এই একদম প্রফেশনাল পুলিশ, এটা বাইট হ্যাপি পুলিশ বা টিগার হ্যাপি পুলিশ নয়, অভিষেকের টিগার হ্যাপি পুলিশ বা ইভা থাপার বাইট হ্যাপি পুলিশ নয়, চাকরিজীবীদের কামড়ে দিচ্ছে। ফলে পুলিশ প্রফেশনাল দিকটা কিন্তু দেখেছে। এবং আমি তোমায় বলছি, এখনো পর্যন্ত যে ডিজিটাল মাধ্যমগুলোতে এই বিষয়ে খবর আমি পড়ছিলাম প্রোগ্রাম চলাকালীন, তাতে পুলিশ স্পষ্টত বলছে তারা নোটিশ সার্ভ করেছিল এবং হাইকোর্টে তারা দেখাবে। যদি নোটিশ সার্ভ করার পরেও পুলিশের কাজে বাধা হয়, তাহলে বিএনএস এর স্পষ্ট ধারাগুলো কিন্তু বর্ণিত আছে, কি করতে পারে পুলিশ, এবং কোর্ট কিন্তু স্পষ্টত সেই ক্ষেত্রে সরাসরি কাজে বাধা দেওয়ার জন্য বিএনএস 121 আছে, বিএনএস 231 আছে, এই কাজে বাধা দেওয়ার জন্য হার্ড সেকশন হবে। এমনকি মাননীয় সাংসদ যিনি এই কাজটা দাঁড়িয়ে থেকে করেছেন এবং ইনসিস্ট করেছেন, তার বিরুদ্ধে কিন্তু সাংঘাতিক কারণ মাথা রাখতে হবে, তার ক্ষেত্রে আইনটা কিন্তু বিএনএস এর ধারাটা 7 বছরের সর্বোচ্চ কারাদণ্ডের জায়গায় আছে। সাধারণ মানুষের সাথে সাংসদের তফাৎটা এখানে লেখা আছে বিএনএস 121-এ। ফলে এখন যে আইন হয়েছে, এতদিন থাকলে সাংসদও থাকবে না একদম। এবং বিএনএস লেখা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইডির কাজে বাধা দিয়েছিল বলে তার বিরুদ্ধে ডাকাতির মামলাটা 121-এ অ্যাড হয়েছিল এবং অ্যাডিশনাল বলা হয়েছিল 7 বছর সশ্রম কারাদণ্ড হতে পারে, বিকজ তিনি জনপ্রতিনিধি এবং হাইয়েস্ট ল মেকার। ফলে এখানে বিএনএস এ লেখাই আছে সাধারণ মানুষের ক্ষেত্রে যে আইনটা তার থেকে অ্যাডিশনালি 2 বছরের চার্জ বেশি থাকে, যদি জনপ্রতিনিধিদের আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে সত্যি যদি তাই হয় তাহলে কি হবে সজলদা? মানে এরকম যদি হয় যে যারা ল মেকার তাদের বিরুদ্ধে আইনি প্রভিশন একদম সঠিকভাবে নেওয়া হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর কি হতে পারে? সাংসদ পদ চলে চাকরি পিসিং অ্যান্ড পিসিং, সাংসদ পদ তারপরে ওই যেটা হবে সেটা হচ্ছে আল্লাহকে নাম পেয়ে 2 পয়সা দিয়ে দে বাবা, আর কি হবে? কি হবে? সারা রাত তাণ্ডব করবো, আবার বলে তাণ্ডব করবো বললে কোনো শাস্তি হয় না। ও ভানু না, এই যে ভানু জমালয় জীবন্ত মানুষে ভানু বলেছিল আমি এই করব তাই করব, তাতেও যেমন শাস্তি হয়নি, কিছু হয়নি, কেউ তাণ্ডব করবো বললেও কিছু হয় না। আমি একটা কথা বলছি, কিন্তু মুশকিল হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর নতুন করে কেস দেওয়ার দরকার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা মামলা আছে তাতে ওর বাকি জীবনটা এমনিতেই জেলে কাটানোর জন্য যথেষ্ট। একসঙ্গে 2টো মামলা রায় একসাথে চলবে, তাতে আমাদের তো কোনো লাভ নেই। তো ঠিকঠাকভাবে যদি কোর্টের অর্ডারে বেঁচে আছে এখনো যে বাইরে সব হম্বি তম্বি, এখনো কোর্ট আছে বলে, এই দেশের আইন কানুন আছে বলে, হ্যাঁ, এবং সহিদয় আইন কানুন বলে এখনো এইসব হম্বিতম্বি করছে। এমনকি চোখ দেখাতেও যেতে পারবে না। চোখ দেখাবে কি দেখাবে আমি বলতে পারছি না, কিন্তু দেখাবার যে যাওয়ার তো এখন নাম এর ঠিকানা মানে দেখছি না, নামগন্ধও দেখছি না। যে 28 তারিখের পরে বললো যাবে, নীলাঞ্জন 28 তারিখের পরে এটা করে ডেট বলে তো দেখিয়ে দিয়েছিলেন নাকি 25টা লাগেজ নিয়ে কেটে পড়েছে। 28 তারিখের না আমরা দেখাই, সবাই তো দেখাচ্ছে। 28 তারিখের পরে মানে সেটা কবে সেটাও তো বললি যে 28-এর পর 29, ও বলছে 28-এর পরে যাবে। ভদ্রলোকের এক কথা, ও পরে 1 মাস বাদেও বলবে 28-এর পর যাবে। কোথায় যেতে পারে? আপনি নিজে একজন আইনজীবী,
এটা কোথায় দাঁড়াতে পারে মামলা, এবং কাল কোর্টে যাওয়ার হুঁশিয়ারি তো অভিষেক দিয়েছেন, এরপর কি হতে পারে? এটা তো চলছে আপনার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, উচ্চ আদালত কোর্ট, সুপ্রিম কোর্ট, তাই এই তো আমরা কন্টিনিউ দেখে যাচ্ছি। এবার আমরা আগামী দিন দেখে মানে বসে আছি দেখবার জন্য যে কবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যায়। কারণ মানে এটাও আপনারও প্রত্যাশা? একদম অবশ্যই, যেভাবে মানুষকে মানে মানুষকে যেভাবে উত্তক্ত করেছে, মানুষকে যেভাবে বিরক্ত করেছে, মানুষের প্রতি যেভাবে অবিচার করেছে, আমি ওপেনলি বলছি, আমি তো চাই দেখতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে। আপনি চাইলে কি? কিন্তু রাহুল গান্ধী মিটিংটা করে আজকে এখানে শেষ করব। বৃহত্তর রাজনীতির ক্ষেত্রে অনেক ইকুয়েশন থাকতে পারে, এটা আমরা বারবার করে রাজনীতির অনুষ্ঠান করতে গিয়ে শুনি, কিন্তু অবৈধ কাজগুলো যদি সত্যি পুলিশ মাথা উঁচু করে বন্ধ করতে যায়, তাহলে পুলিশকে কি সত্যি আঘাত করা যায়? পুলিশকে নিয়ে নানান বাইনারি হতে পারে, পলিটিক্যাল এদিক ওদিক, এই রাজনীতির হয়ে কাজ করে পুলিশ, ওই রাজনীতির হয়ে কাজ করে। এবার রাজ্যের পুলিশ মন্ত্রী কি করবেন? উনি তো বলেছিলেন যে আমি পুলিশ মন্ত্রী এবং পুলিশের গায়ে হাত দিলে আমি আছি। মুখ্যমন্ত্রী কি কড়া পদক্ষেপ নেবেন এই ক্ষেত্রে? অপেক্ষায় থাকলাম। আজকে এখানে শেষ করবো। অনেক ধন্যবাদ সজল দাকে, আমাদের সঙ্গে ছিলেন নীলাঞ্জনকে, দোলন অনেকক্ষণ সময় দিয়েছেন, চন্দ্র দাকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা সঙ্গে ছিলেন ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। পরবর্তী অনুষ্ঠানের জন্য সঙ্গে থাকবেন, নজর রাখবেন ক্যালকাটা নিউজে। নমস্কার।